আসসালামু আলাইকুম। থিঙ্ক ক্লাউডে আপনাদের সাথে আছে আমি জাহিদুল ইসলাম। আমাদের সাথে স্টুডিওতে আছে কুইক্স ক্রিয়েটিভের সিও এবং ফাউন্ডার রিমেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ জাহিদ ভাই, ভালো আছি। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাকে যদি কুইক্স ক্রিয়েটিভের ফাউন্ডার বাদেও একটা আলাদা পরিচয় দিতে চাই, সেক্ষেত্রে কি কোনো আলাদা সমস্যা আছে? না, সেক্ষেত্রে আপনি আপনার ওপিনিয়ন দিতে পারেন। যদি আপনাকে বলি যে বাংলাদেশের অন্যতম ইয়াংগেস্ট গোল্ড মাইনার হিসেবে পরিচয় দিতে চাই, সেক্ষেত্রে? না, গোল্ড মাইনার না, বাট সামথিং এমন কিছুই, তবে আমরা গোল্ড মাইন করি না। আচ্ছা, গোল্ড মাইন করেন না, কিন্তু আপনাদের প্রফিটের পরিমাণ কি গোল্ড মাইনের থেকে কোনো অংশে কম? না, আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে বলা যায় যে আমরা গোল্ড মাইন করি না, বাট আমাদের প্রফিটের জায়গাটা সেই রকমই কিছু একটা থাকে। রিয়েল আপনার প্রফেশনটা আসলে কি? বেসিক্যালি যদি এখন বলেন তাহলে আমি হচ্ছে এক টিমকে লিড দিচ্ছি, তবে পেশাগতভাবে আমি একজন গ্রাফিক ডিজাইনার, মোশন ডিজাইনার এবং ভিডিও এডিটর। আচ্ছা, আমরা যতটুকু জানি যারা আপনি যেহেতু ফ্রিল্যান্সার দিয়ে আপনার কেরিয়ার শুরু করছেন, ফ্রিল্যান্সারদের নাকি বিয়ে হয় না সহজ, আসলে বিষয়টা কি আসলে সত্যি? না, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি ম্যারিড, আমি একজন ম্যারিড পারসন। আমি যতটুকু জানি যারা অনলাইন সেক্টরে যারা কাজ করে তাদের স্ট্রাগল এবং লাইফ স্ট্রাগল প্রচুর থাকে। তারা লিগালি মানে যে ব্যাপক পরিশ্রম করে এবং তারা একটু আনহেলদি হয়, যেহেতু তাদের রাত জাগা লাগে। ওই আপনার এই সুস্বাস্থ্যের রহস্যটা কি ভাই? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি এক কথা একটু উত্তর দিই। আমি পারিবারিক ভাবে একটা হেলদি পরিবারের সন্তান, তো সেক্ষেত্রে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পারিবারিক ভাবে হেলদি মানে আপনার ফ্যামিলি মোটামুটি সবাই হ্যাঁ জি হ্যাঁ, আব্বু একটু আছে, বাট বাদ বাকি আলহামদুলিল্লাহ হ্যাঁ, সবাই একটু হেলদি। বিয়ের সাথে তো ইকোনমির একটা বিষয় আছে। আচ্ছা, হ্যাঁ। আপনাদের এই প্রফেশন থেকে আপনার পার মান্থ ইকোনমিটা কিরকম কি ব্যালেন্স করেন? তখন আমি যখন ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার ছিলাম তখন মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আর্নিং হতো, যা দিয়ে আমি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে লাইফ লিড করতে পারতাম, কারণ আমার ফ্যামিলিকে আমার ওইভাবে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় নাই। তো বর্তমানে তো আপনি ইন্ডিভিজুয়াল নাই, আপনি না, না। একজন সিও হ্যাঁ এবং একটা কোম্পানি মানে এজেন্সি ওন করেন। হ্যাঁ হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের হচ্ছে আর্নিং পার মান্থ থাকে, কম বেশি হয়, এবং সেই থেকে আমাদের যারা কাজ করে আমাদের সাথে তাদের স্যালারি গুলো দেওয়া হয়, এবং আমাদের আরো যে কস্ট গুলো আছে, মার্কেটিং কস্ট, সবকিছু বের করে আলহামদুলিল্লাহ একটা ভাই, আমি 40 to 30% যতটুকু প্রফিট জানি থাকে। যতটুকু জানি যে আপনার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টই হয় আপনাদের, যেটা নর্মাল সরকারি বা বেসরকারি চাকরির থেকেও একটু তুলনামূলক বেশি হয়। কিন্তু সমস্যাটা হয়েছে হ্যাঁ। যে এত টাকা ইনকাম করার পরও কি বিলাসী লাইফটা কি করতে পারেন না? জাস্ট ওই একটু দামি প্রোডাক্ট ইউজের মাধ্যমে বিলাসী টাইপ নিজেরাই অনুভব করেন। আচ্ছা, কারণ যারা নর্মালি দেখা যায় যে যারা একটু মানে যারা আপনাদের মতো না, মানে ইউটিউবার যারা আছে ঘুরে বেড়ায়, তারা যে লাইফটা লিড করে, আপনারা কি ওইভাবে করতে পারেন? আচ্ছা ভাই, আমি বলি আপনাকে, এই যে আপনি যে লাস্টের ওয়ার্ডটা বললেন ইউটিউবারদের মতো ঘুরে বেড়ানোর লাইফটা, ভাই বিশ্বাস করেন প্রচুর মিস করি। আমাদের সেক্টরে যখন আমরা আসি তো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং হয়, তো আমাদের সবার শখ থাকে যে আমরা দামি দামি কিছু ডিভাইস ইউজ করব, সুন্দর সুন্দর খাবার, ভালোভাবে এইগুলো রেস্টুরেন্ট, ফ্যান্সি লাইফের সবারই এক্সপেকটেশন থাকে। তো অবশ্যই। আমাদেরও ছিল, এগুলা আমিও ফুলফিল করছি আলহামদুলিল্লাহ। তবে ভাই এই যে মানুষে বলে না টাকা হইলে ঘুরতে যাব, ভাই আসলে কি যখন টাকা হওয়া শুরু হয় না, তখন আরো টাকার নেশা হচ্ছে মাথায় আসে, এবং এই জায়গাগুলো থেকে সবচেয়ে বড় হচ্ছে রেসপন্সিবিলিটি। কারণ আগে আমি একা ছিলাম, আমার কোনো বাধ্যবাধকতা ছিল না, এখন আমার একটা টিমকে লিড দিতে হচ্ছে, আমার বাধ্যবাধকতা এখন সৃষ্টি হয়েছে, এবং সবকিছু মিলিয়ে ঝিলিয়ে না ভাই আমি বলতে পারি হ্যাঁ, টাকা থাকলেও ওই লাইফটা লিড এখন করতে পারছি না। ভাই, টিম লিড দেওয়ার ক্ষেত্রে সব থেকে খারাপ কোন বিষয়টা লাগে? বেসিক্যালি দেখেন, আমাদের ইন হাউস যারা কাজ করে তাদের সাথে খুব সুন্দরভাবে কাজ হয়, বাট আমাদের রিমোটলিও অনেকে কাজ করে আমাদের সাথে। তো সেক্ষেত্রে সে যদি বলে আছে আমি বাড়িতে, কিন্তু তখন সে আছে সাজেকে, সে আমাদের সাথে সঠিকভাবে হচ্ছে মানে একটা ইনফরমেশন গ্যাপ থাকে, মাঝে মাঝে হ্যাঁ। ধরে ফেলান। হ্যাঁ, সে লাইক আমি আমার এডিটরকে কিনা বললাম যে আচ্ছা কি অবস্থা, ক্লায়েন্টের প্রজেক্টের কত দূর, সে বলতেছে ভাই কারেন্ট নাই, হ্যাঁ ভাই এইখানে আছি, ভাই ওইখানে আছি। তো এই সমস্যাটা আমরা সব থেকে বেশি ফেস ভাই, করি। এরকম কি কখনো হয়েছে যে ভাই বলতেছে যে ভাই কারেন্ট নেই, অথচ আপনি তার বাসার নিচতলায় দাঁড়ায় আছেন? না, এইটা হওয়ার সুযোগ কখনো হয় নাই, তবে হ্যাঁ বরিশালে যেহেতু আমি বরিশালে থাকি, তো বরিশালে আমার একজন এডিটর আছে, তার সাথে এই কাহিনীটা হয়েছে। সে বলছে যে আমি বাসায় আছি, কাজ করতেছি, বাট সে আমার সামনে থেকে রিক্সায় চলে যাচ্ছিল। এইটা আমার কাছে হয়েছে। হ্যাঁ, ফ্যামিলি থেকে কি ওইভাবে সাপোর্ট পাইছেন? না, প্রথম অবস্থায় এটা কেউ বলতে পারবে না যে তার ফ্যামিলি তাকে সাপোর্ট দিছে, কারণ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে কেউ তার সন্তানকে ঠেলে দিবে না। তো আমার ফ্যামিলি যখন আমাকে বলে যে এটা তুমি কি করতেছো, এটা দ্বারা কি হয়, তো প্রথম অবস্থায় আমার বাবা বলেন, আমার মা আমাকে অনেক সাপোর্ট দিছে, কিন্তু বাবারা একটু সাধারণত একটু কঠোর হয়। তো সে জায়গা থেকে বাবা চিন্তা করতো যে আদৌ কি এটা দ্বারা কিছু সম্ভব। কিন্তু ইনশাআল্লাহ আমি তাদেরকে বোঝানোর এবং তাদেরকে এক্সপ্লেন করতে পারছিলাম যে না আমি এটা পারবো, এবং ওই প্রুফ আমি তাদেরকে দিছি।
মানে প্রুফ দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে আপনার আর্নিং এক্সাক্ট বলবেন ভাই, না এটা একটা বিষয় যে আমার জীবনে প্রথম আর্ন আমি এত করছি, এটা একটা গর্বেরও বিষয় যে বাবা মারে কনভিন্স করার জন্য আপনি ফার্স্ট তার ইনকাম দেখাইছিলেন কি পরিমাণে, মানে কয় অ্যামাউন্টটা। আচ্ছা, এই জায়গা থেকে আমি বলি, আমি ফ্রিল্যান্সিং শুরুর পথে আমি শুরু করি গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক্স ডিজাইনে কেন আসছি, কিভাবে আসছি, এটা একটা ডিফারেন্ট স্টোরি আছে, সেটা আমি আপনার সাথে শেয়ার করবো আজকেই। তো হয় কি যে আমাদের ফ্রিল্যান্সাররা বলতে কি যে আমরা মাইক্রো স্টকার বলি এদেরকে। লাইক বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে যেখানে মাইক্রো স্টকে আমরা বিভিন্ন গ্রাফিক্স এলিমেন্ট দিয়ে থাকি। তো এগুলোর ইভেন্ট হইতো পিএনজি ট্রি নামে হচ্ছে একটা মাইক্রোস্টক সাইট আছে, ওইখানে আমরা তখন ইভেন্ট দিতাম, ইভেন্টে আমি ডিজাইন দিই। তো দেওয়ার পরে একটা ইভেন্টে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ডিজাইন দেওয়ার পরে আমার প্রথম আর্নিং হয় হচ্ছে $200। হ্যাঁ, $200 আমি withdraw দিতে পারি। এটা কয় সালের দিকে? এটা আনুমানিক আপনার 19 সালের শুরুর একটু পরে। হ্যাঁ, যথেষ্ট হ্যান্ডসাম অ্যামাউন্ট, মানে এটা পরিবারের কনভিন্স করার জন্য আমার মনে হয় যে যথেষ্ট। আচ্ছা, এবং ওই টাকা দিয়ে কি করছিলাম সেটা আমি আপনার সাথে শেয়ার করি। তো তখন হচ্ছে আমার আব্বুর হাতে একটা ফোন ছিল, ফোনটা হচ্ছে আপনার স্যামফোনি এর একটা মডেল ছিল। তখন তো বাংলাদেশের স্যামফোনি খুব জনপ্রিয়। হ্যাঁ, 500 দামি দামি ফোন বলতে স্যামফোনি। হ্যাঁ, 512 র্যামের একটা ফোন ছিল আব্বুর কাছে। তো আব্বুর শখ ছিল যে সে স্যামসাং এর ফোন চালাবে। তো তখন আমি স্যামসাং এর একটা ফোন, আব্বু আমার এক্স্যাক্টলি ওইটা মনে নাই, তবে আমি তখন আব্বুকে 19,000 টাকা দিয়েই হচ্ছে একটা ফোন গিফট করি আমার প্রথম আর্নিং থেকে, এটা আমি আব্বুকে গিফট করছিলাম। আচ্ছা, মোটামুটি কিছু দিয়ে কিছু পাইছেন তাই তো? মানে হয় কি, হ্যাঁ হতে পারে যে আমি কিছু দিয়ে, এক তো হচ্ছে আব্বুর মানে এটা কনভিন্সের জন্য এটা খুব ভালো একটা কাজ জন্য ভালো করছে, এবং আব্বুর চোখে যে একটা মানে আই ক্যান ডু ইট সামথিং এর একটা, সে তখন মনে করছে যে না আসলেই ও যে পথে আছে তো সে ভালো কিছু করতে পারবে, এবং এই এতটুকুই ছিল। ভাই যতদূর জানতে পারছি যে আপনারা মানে এই লাইনটা আপনি শুরু করছেন ফ্রিল্যান্সিং দিয়ে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং। কিন্তু ফ্রিল্যান্সিং থেকে এই এজেন্সির দিকে মুভ করার কারণটা কি বেসিক্যালি, মানে এর পিছনে মূল ঘটনাটা কি? আচ্ছা, এর পিছনে হচ্ছে এজেন্সিতে আসাটা, এজেন্সি না, আমি আপনাকে বুঝাই বলি। তো আমি গ্রাফিক ডিজাইনার ছিলাম। তো গ্রাফিক ডিজাইনের আমাদের বিভিন্ন পার্ট থাকে, লাইক কেউ ব্যানার ডিজাইন করে, কেউ পোস্টার করে। তো আমি, আমার ভিতরে শেখার খুব আগ্রহটা বেশি ছিল, তো আমি সব সেক্টরে কাজ শিখি। শেখার পরে আমি পরে যেটা হয় যে আমার হার্ড ডিস্ক একবার ক্রাশ করার কারণে আমার সব ধরনের হচ্ছে রিসোর্স যা ছিল, কারণ একটা ডিজাইনারের মেন মানে হার্ড ডিস্ক যাওয়া মানে তার মোটামুটি সব মানে ক্রিয়েটিভ কাজগুলো সব শেষ। তো এই জায়গা থেকে আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। ইভেন এমনও হয় যে তখন বয়স কম ছিল, ইভেন আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং বেসিক্যালি কান্না করে দিছিলাম, হ্যাঁ, আম্মুর কাছে। তো ওই জায়গা থেকে আর একটা হার্ড ডিস্ক কেনা হয় নতুন ভাবে। তখন আর ওই জায়গাটাতে আমি শুরু করি না, তখন আমি শুরু করি টি শার্ট ডিজাইন। হ্যাঁ, তো টি শার্ট ডিজাইনে আলহামদুলিল্লাহ আমার সফলতার সবচেয়ে বড় মাইলস্টোনটা আমি অ্যাচিভ করি, এবং এইটার থ্রুতেই আমি ফ্রিল্যান্সিং এর ফেমাস মার্কেট প্লেস ফাইবার, সেখানে আমি অ্যাজ এ লেভেল 2 সেলার হিসেবে আছি, এখন রাইট নাও টপ রেটেড নমিনেটেড। তো ওইটার পরে হয় কি, এখন দেখেন গ্রাফিক্স এর অনেকগুলো সেক্টর কিন্তু আমি জানি। জানার পরে এখন ঢাকা যাই। তো ঢাকা যাওয়ার কারণ ছিল কি, আমার ডিপ্লোমা কমপ্লিট হয়, আমার শিক্ষাগত দিক মানে থেকে। পড়াশোনা এখন কমপ্লিট শেষ করতে পারেন নাকি? এখনো শেষ করতে পারিনি, এখন রাইট নাও সিচুয়েশনে আমি হচ্ছে আপনার বিএসসি করতেছি কম্পিউটার সায়েন্সে। তো তখন হয় কি যে ডিপ্লোমার কমপ্লিটের পরে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকে। তো এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ আমার ইচ্ছা ছিল ইউআই ইউএক্স নিয়ে কাজ করার। তো পরে আমার কেন জানো ভিডিও সেক্টরটা খুব ভালো লাগা শুরু হলো, অ্যানিমেশন, এই জগৎটা ভালো লাগলো। ভিডিও এডিটিং এ আসা কিন্তু আমার পরে। তো প্রথমে গ্রাফিক্স থেকে মোশন গ্রাফিক্সে আসা, কারণ কি গ্রাফিক্স হচ্ছে স্ট্যাটিক একটা ইমেজ, আর মোশন গ্রাফিক্স হচ্ছে এটাকে মুভ করানো। তো এই মুভ করানোর জায়গা থেকে আমি চিন্তা করলাম, আচ্ছা আমি তো ডিজাইন পারি, তো এটাকে অ্যানিমেশন করা, আমি এটা শিখি। তো এরপরে ক্রিয়েটিভ আইটিতে আমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জায়গাতে আমি প্রফেশনাল 6 মান্থের কোর্সটা নেই। তো ওই জায়গা বসেই এখন এতগুলো সার্ভিস জানা, তো ক্রিয়েটিভ আইটিতে বসে একটা কথা ওঠে যে তোমার একটা পোর্টফোলিও সাইট দরকার। তো আমি চিন্তা করতেছি, ভাই আমি এতগুলো সার্ভিস পারি, আমি একটা পোর্টফোলিও সাইট দিয়ে কি করবো? তো এই জায়গা থেকেই হচ্ছে কুইক্স ক্রিয়েটিভ নামটা আসে এবং এজেন্সি শুরু হয়। কিন্তু এজেন্সি প্ল্যান কিন্তু তখনও ছিল না, আমি আমার সব সার্ভিসগুলো ওইখানে রাখছি যাতে আমার ক্লায়েন্টকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। রাখার পরবর্তীতে আপনার সেন্সে আসছে যে আমি এটা করব না, রাখার পরে কি হয়েছে শুনেন। রাখার পরে আমার ছোট ভাইরা থাকে, ক্লোজ ছোট ভাই, ওরা বললো যে ভাই শুরু করেন, আমরা আপনার সাথে আছি। একজন ছিল গ্রাফিক ডিজাইনার, আমার কাছের খুব ছোট ভাই আলী আশা, ও ছিল ইউআই ইউএক্স ডিজাইনার। তো বলে ভাই আমরা সব সার্ভিস শুরু করি, দেখি বেটার কি করতে পারি। তো ওই জায়গা থেকে আমরা প্রথমে বাংলাদেশে অ্যাড রান শুরু করি, আমাদেরই একটা ফ্রেন্ডের প্রতিষ্ঠান বাইরিচ ডিজিটাল, ওইটার থ্রুতে আমরা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শুরু করি ওদের সাথে পার্টনারশিপে এসে। তো ওর পরে হচ্ছে আমরা বাংলাদেশে খুব ভালো অ্যামাউন্টের কিছু কাজ করি এবং বড় বড় ভালো কিছু প্রতিষ্ঠানের সাথে আমাদের কোলাবোরেশন হয়। এখন পর্যন্ত আমরা সেই প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করি। আপনাদের মানে এই সেক্টরে মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ অবশ্যই মার্কেটিং এর বিগ
মানে হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে মার্কেটিং এর অনেক বড় একটা বিষয় এখানে কাজ করে। কারণ আমি যদি আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে আমার প্রোডাক্টটাকে পৌঁছেই না দিতে পারি, তাহলে তো সে আমার কাছ থেকে কিনবে না কখনো। তো বাইরিস এটা কি ধরনের মানে মার্কেটিং এর, কি ধরনের মার্কেটিং এর জন্য কাজ করে? এটা কি অনলাইন না অফলাইন? হ্যাঁ, বাড়ির বাইরে টোটালি হচ্ছে তারা অনলাইন বেস মার্কেটিং করতো। আমরা তাদের সাথে আমাদের, তারা কি এখনো করে? হ্যাঁ তারা এখনো কাজ করে যাচ্ছে। কোলাবোরেশন কি এখনো আছে নাকি? হ্যাঁ, এখনো কোলাবোরেশন কেন থাকবে না? দেখেন আমাদের সাথে অলমোস্ট আরো 4-5টা প্রতিষ্ঠানের কোলাবোরেশন করা আছে। ইভেন এমনও হয় যে অনেক বড় বড় স্টুডিও টাইপের প্রোডাকশন নিয়ে আমাদের কাজ করতে হয়, তখন আমরা অনেক বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করি। আচ্ছা, ফাইবারে একটা বদনাম আছে যে বাঙালিরা মার্কেট প্লেস নষ্ট করে। আসলে বিষয়টা কি এরকমের আছে যে অরিজিনালি যে ফাইবারে বাঙালিদের জন্য মার্কেট প্লেস নষ্ট হচ্ছে? আচ্ছা, ফাইবার বাঙালিদের জন্য নষ্ট হচ্ছে, বা আপনি এরকমের যে শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য কোনো কাজ হারাই ফেলাইছেন, যে শুধু শুনছে যে আপনি বাঙালি, এর জন্য আপনার কাজটা দেওয়া হয়নি? অবশ্যই অবশ্যই অনেক হয়েছে ভাই, অনেক। যখন তারা শুনছে যে হ্যাঁ আমি বাঙালি, তো তারা আমাদের সাথে কাজ করার মানে একদম বন্ধ করে দিছে। কারণ তারা মনে করে বাঙালি হচ্ছে লেজি এরা। এবং এই লেজির জায়গাটা থেকে আরেকটা বিষয় আছে যে আমাদেরকে তারা অনেক কম পে করতে চায়। কম পে করতে চায় কেন? তারা মনে করে আমরা একটা ডিগ্রেড কান্ট্রি এবং আমাদের এখানে লিভিং কস্ট খুব কম। তো তারা আমাদেরকে $5 পে করে তারা মনে করেন অলমোস্ট $15 কাজ করায় নিতে চায়। এটা তো কখনো প্রেফারেবল না। এক্ষেত্রে যারা আনএক্সপিরিয়েন্স, যারা নতুন নিউবি যারা ওখানে যায়, এরা কি দায়ী কতখানি আপনার কাছে মনে হয়? আচ্ছা, নতুন যারা যায় তারা দায়ী না। বেসিক্যালি দেখেন, আপনি যখন একটা সেক্টরে আসা শুরু করবেন তখন অবশ্যই আপনি কি করবেন? ইউটিউব দেখবেন। ইউটিউব দেখার পরে হচ্ছে একটা প্রফেশনাল কোর্স করার ট্রাই করবেন। তো ওই কোর্স প্রতিষ্ঠানগুলো হচ্ছে এই ধরুন আনএক্সপিরিয়েন্স পার্সনদেরকে তারা হচ্ছে ইন্টারন্যাশনাল এই মার্কেটগুলোতে নিয়ে আসে। তো এতে কি হয়, মার্কেটে কিন্তু একটা অ্যাকাউন্ট বেড়ে গেল। এবং ফাইবারের একটা রুলস আছে যে তারা প্রতিটা অ্যাকাউন্টের প্রতিটা ফ্রিল্যান্সারকে একবার করে সুযোগ দিবে। আমি টপ রেটেড ফ্রিল্যান্সার, দ্যাট মিনস এটা না যে আমার প্রোফাইলে সবসময় র্যাঙ্কে থাকবে, না, আমার প্রোফাইলও ডাউনে যায়, আমার প্রোফাইলও 9-10 পেজে যায়। তখন এই যে নিউ সেলাররা আছে তাদের পেজগুলো হচ্ছে, এটা কি ফাইবার নিজে নিজে প্রমোট করে আবার নিজে ডাউনফলে ফেলায়? হ্যাঁ, ফাইবারের অ্যালগরিদম এইভাবেই কাজ করে, এইভাবেই সেট করা, কারণ ফাইবারে সবাইকে সুযোগ দিবে। আচ্ছা, সেক্ষেত্রে যখন আপনার প্রমোট তো প্রাথমিক অবস্থায় করে, পরবর্তীতে আপনার নিজে প্রমোট করার জন্য কি আপনাদের কি মেথড ইউজ করেন? আচ্ছা, আমি আগের কোশ্চেনটা হচ্ছে আগে শেষ করি। যে ওই ক্ষেত্রে হয় কি, যে যখন এই নতুন যারা আছে তাদেরকে ইনস্ট্রাক্টররা কি করে বা প্রতিষ্ঠানগুলো একটা অ্যাকাউন্ট খোলায়। কিন্তু চিন্তা করেন, একটা ইন্টারন্যাশনাল মার্কেটে সার্ভিস দেওয়ার মতো যে ধরনের ডিজাইন কোয়ালিটি, যে ধরনের অ্যানিমেশন কোয়ালিটি, যে ধরনের ভিডিও কোয়ালিটি প্রয়োজন, সেটা কি আদৌ একজন 3 মান্থের হচ্ছে ফ্রেশারের দ্বারা সম্ভব? আমার কাছে মনে হয় না এটা। তাও সঠিকভাবে ভাই সম্ভব না। এদের না থাকে কালার অ্যাডজাস্টমেন্ট, না থাকে অ্যালাইনমেন্ট, মানে এদের ডিজাইন প্রিন্সিপাল কি, ডিজাইন সাইকোলজি কি, সেটাই বোঝার ক্ষমতা থাকে না। তো সে কিভাবে একটা, আচ্ছা গিগ ইমেজের ক্ষেত্রে আসি, আমাদের ফাইবারে তো গিগ ইমেজ দিতে হয়। তো এই গিগ ইমেজ অনেক সময় হয় কি, বিভিন্ন ধরনের পাইরেসি করে গুগল থেকে বা বড় কোনো একজন বাহিরের প্রপারেটেড ফ্রিল্যান্সার বা পোর্টফোলিও যার খুব ভালো, তার কাছ থেকে 5টা ডিজাইন এনে হচ্ছে সে কি করলো, দিয়ে দিল তার গিগে, বুঝছেন ভাই? এরপরে সে কাজও নামালো, এখন সে কাজটা করবে কিভাবে? তখনই তো বাংলাদেশিদের প্রতি হচ্ছে ক্লায়েন্টদের ব্যাড ইফেক্ট গুলো সৃষ্টি হয়। মানে মূল কারণটাই হচ্ছে যে এটা যে আনএক্সপিরিয়েন্স লোকরাই এই মার্কেটটাকে নষ্ট করতেছে বাঙালিদের জন্য। বাঙালিদের সব থেকে বেশি মানে বাজে দিক কোনটা এই ক্ষেত্রে? কাজ ডেলিভারি না দেওয়া নাকি বাজে মানের কাজ দেওয়া? দেখেন, বাংলাদেশে আমাদের প্রচুর ক্রিয়েটিভ পার্সন আছে এবং আমি এমন বলি যে বাংলাদেশে এত ক্রিয়েটিভ পার্সন আছে যে যাদের কাজ দেখার পরে আমরা ইমপ্রেস হয়ে যাই এবং আমরা চেষ্টা করি যে এদের সাথে কোনোদিন যেন আমরা কাজ করতে পারি। মানে এত ভালো ভালো ক্রিয়েটার্সরা এখানে আছে যারা খুব ভালো কাজ করে, আর্টিস্টরা। কিন্তু হয় কি, ওই যে বললাম আপনারে, নতুনদের এখানে ঢুকাইয়া আইনেই হচ্ছে মার্কেট প্লেসটা নষ্ট করা হয়। মানে নতুনরা আসবে, এটা স্বাভাবিক। আপনি একসময় ছিলেন, নতুন আসতেন, কিন্তু বিষয় হচ্ছে যে নতুনদের এইটা আর কি খুব ভালোভাবে শেখার জন্য আপনার কাছে যে মনে হয় যে এতদিন শেখার পরে মানে মনোযোগ দিয়ে এবং নিজের ক্রিয়েটিভ সেন্স দিয়ে শেখার জন্য কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, ব্যক্তিভেদে আলাদা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মানে এভারেজ কত মাস সময় লাগতে পারে? আচ্ছা, 6 মান্থের যদি কোর্স হয়, তো কোর্স আমি বলবো যে কোর্স চলাকালীন যে সকল ফ্রেশাররা হচ্ছে আর্নিং এর চিন্তা করে তারা কখনো এই সেক্টরে ভাই সফল হতে পারবে না। মানে এখানে উদ্দেশ্য আর্নিং না, উদ্দেশ্য এক্সপিরিয়েন্স গেইন। কারণ কি, আপনি চিন্তা করেন, আমরা 17 বছর লেখাপড়া শেষ করে 20,000 টাকার একটা চাকরির জন্য হচ্ছে জুতা ক্ষয় করে ফেলি। তো সেক্ষেত্রে আপনি 20 কোটি টাকা মানে $1 ট্রিলিয়ন মার্কেটে আসতেছেন, আপনি একটু এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন, আপনি একটা বছর সময় দিবেন না প্রপার ওয়েতে? আচ্ছা, যদি আমি এটা শেখার কথা বলি যে আমি এই জায়গা থেকে এক্সপিরিয়েন্স গেইন করব, কিন্তু এর আগে বেসিক বিষয়গুলো শেখার জন্য আপনার কাছে সব থেকে ভালো ওয়ে কোনটা মনে হয়? ইউটিউব। আমি মনে করি ভাই, আমি এখনো বলি, আমার কোর্স করা হয়েছে মাত্র এই জীবনে 2টা।
একটা ছিল ক্রিয়েটিভ আইটি, একটা ছিল রিফ্লেক্স আইটি বরিশালে, বাট প্রতিষ্ঠানটা এখন নেই। তো এই দুইটাই ছিল আমার কোর্স করা, আর বাদ বাকি যা শিখছি এভরিথিং ইউটিউব। মানে ইউটিউবে কি একদম নিত্য নতুন আপডেট ডিজাইনিং, কারণ আমরা জানি যে বিশেষ করে ডিজাইনিং এর জগৎটা নিত্য নতুন পাল্টাইতেই থাকে, একটার পর হ্যাঁ, একটা, অবশ্যই। একটার পর একটা, মানে নিত্য নতুন কিছু না কিছু আসতেই থাকে। এটা কি ইউটিউবে কি পরিপূর্ণ সম্পূর্ণভাবে আপডেট দিয়েছে? হ্যাঁ, অবশ্যই। দেখেন, ইউটিউব হচ্ছে একটা খোলা বই, এইখানে আপনি যা মন চায় তা শিখতে পারবেন। এবং আমি মাঝে মাঝে মনে করি, কখনো যদি আমি কোনোদিন কোর্স করাই, তাহলে আমি আগে শিখাবো হাউ টু সার্চ অন গুগল এন্ড হাউ টু সার্চ অন ইউটিউব। আচ্ছা রিমেল ভাই, আমরা এটা জানি যে কোনো কিছু জানতে গেলেও তার বেসিক নিজে থেকে আগে কিছু জানতে হয়। হ্যাঁ। এখন যদি এই প্রফেশনে আসতে হয়, সেক্ষেত্রে আপনার এর বেসিকটা শেখার সব থেকে ভালো জায়গাটা কোনটা? আচ্ছা, আমি বলি, এখন আমাদের সময় কি হইতো, আমরা ইউটিউবেই বেসিক্যালি দেখতাম যে ফ্রিল্যান্সিং বিভিন্ন কোর্স বা ফ্রিল্যান্সিং কি এইটা। কিন্তু এখনকার সময় কোর্স সেলিং প্রতিষ্ঠানগুলো যেভাবে হচ্ছে উকি দিচ্ছে, তারা কি করতেছে, আপনি যদি চিন্তা করে থাকেন আর্নিং কিছু একটা, জাস্ট সার্চ করছেন ফেসবুকে, আপনাকে 3 বেলা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার আপনাকে অ্যাড খাওয়াতে থাকবে। মানে এই জায়গাটা থেকে যদি কোনো ফ্রেশার দেখে যে এমন কোনো লোভনীয় অ্যাড তার সামনে আসতেছে, তো সেই জায়গা থেকে আমার মতে তার উচিত, ওকে, সেই বিষয়টা নিয়ে আগে তুমি গুগলে সার্চ করো, কারণ সে তোমার কাছ থেকে টাকা নিচ্ছে না। তুমি ইউটিউবে সার্চ করো, সে তোমার কাছ থেকে শেখানোর জন্য টাকা নিচ্ছে না। তো এদের কাছ থেকে সার্চ করে যখন তুমি একটা সঠিক সমাধান পাবে, যখন তুমি বুঝতে পারবে যে না, এই সেক্টরে গেলে আমার জন্য বেটার হইতে পারে, তখন আচ্ছা, তুমি সার্চেরও আমি আপনার কথা থেকে জানতে পারছি যে সার্চেরও কিছু টেকনিক আছে। হ্যাঁ। এক্ষেত্রে সার্চের জন্য আমরা কি টেকনিক অবলম্বন করলে এক্সাক্ট আমি যেটা চাচ্ছি ওইটাই আমি পাবো? আচ্ছা, সার্চের জন্য বেসিক্যালি এমন হয়, আপনি একটা অ্যাডভার্টাইজমেন্টে দেখলেন যে গ্রাফিক্স ডিজাইন শিখাচ্ছে 3 মাসে একটা কোর্স। এখন আপনি জানেনই না এক্স্যাক্টলি গ্রাফিক্স ডিজাইনটা কি, আর কে মানে যে শিখানোর কথা আপনাকে বলতেছে সে কি শিখাচ্ছে। এখন দেখেন, গ্রাফিক্স ডিজাইনে তো অনেকগুলো সেক্টর। হ্যাঁ, একটা অবশ্যই। গ্রাফিক ডিজাইনের ভিতরে কত কিছু আছে, প্রায় অনেক, ভাই, এটা কাউন্ট করে বলা যাবে না। তো এই জায়গাগুলো থেকে আপনি আগে ইউটিউবে দেখেন যে গ্রাফিক ডিজাইন কি, এবং এইটার কি কি সেক্টর আছে, এবং কোন সেক্টরটা কতটুকু কম্পিটিশন নিয়ে বিট করতেছে। তারপরে বাংলাদেশে অনেক বড় বড় ফেসবুক গ্রুপ আছে, এগুলো কি আমি মানে প্রাথমিক বিষয়গুলো বা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বা গ্রাফিক্স সম্পর্কে আমি কি ইউটিউবে ধারণা পেয়ে যাবো? হ্যাঁ, অবশ্যই, কেন পাবে। এআই কতটা হেল্প করতে পারে আমাদের বর্তমান সময়ে? বর্তমান সময়ে এআই আমাদেরকে খুব ভালো হেল্প করতে পারে। আপনি যদি এআই কে এমন করে ইনস্ট্রাকশন দিতে পারেন যে আমি গ্রাফিক্স ডিজাইন কোর্স করতে চাচ্ছি বা গ্রাফিক্স ডিজাইন আমি শিখতে চাচ্ছি, সেক্ষেত্রে তুমি আমাকে কিছু বেস্ট কোয়ালিটি ইউটিউব চ্যানেল সাজেস্ট করো যারা আমাদেরকে গ্রাফিক্স ডিজাইন শেখানোর জন্য হেল্প করতে পারে। দেখবেন আপনাকে ভিডিও লিংক সহ ইউটিউব চ্যানেল এআই প্রোভাইড করে দিবে। আচ্ছা, এআই আপনাকে এটা সাজেস্ট করবে, কিন্তু আপনার যে এই সার্চটা, এটা কি সম্পূর্ণ কি ইংলিশে দিতে হবে নাকি বাংলায় দিলেও চলবে? এআই বাংলা কাউন্ট করতে পারে? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি তাকে বাংলায় বলেন যে লাইক চ্যাট জিপিটির কথায় আসি আমরা, এটা হচ্ছে ডিপসিক বা চ্যাট জিপিটি সব থেকে বেশি ফেমাস। আপনি চ্যাট জিপিটি গিয়ে হচ্ছে সার্চ দিয়ে বলবেন যে আমি এরকম গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং শিখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি ফ্রি শিখতে চাই, এবং বাংলাদেশি বা বাংলা ভাষায় বেস্ট ইউটিউব চ্যানেলগুলো কোনগুলো হতে পারে সেগুলো আমাকে একটু সাজেস্ট করেন। মানে এরা মূলত যে সব থেকে বেশি সার্চ করাটা দেখায় না, মানে সব থেকে বেশি ভিউ বেশি এটা দেখায় না? এক্স্যাক্টলি তো এআই তো জানতে পারবে না যে এই জায়গায় যেটা শিখাচ্ছে এটা এক্স্যাক্টলি এটাই ভালো। এটা কি এআই জানতে পারে কোনোভাবে? হ্যাঁ, অবশ্যই। কারণ কি, দেখেন, এআই যখন এই বিষয়গুলোকে আপনার কাছে উপস্থাপন করতেছে, সে এটা কোন বেসিসে করতেছে, যেই চ্যানেলটার ইউটিউব চ্যানেলে আমরা কিভাবে একটা চ্যানেলকে বড় আমরা কিভাবে মনে করি বা ভালো কিভাবে মনে করি, তার সাবস্ক্রাইবার দেখে, তার ভিউয়ার, তার ভিউ কত, তার ওয়াচ টাইম কত, এগুলো দেখে। তো এই এআই হচ্ছে এই প্রতিটা বিষয়কে হচ্ছে মনিটাইজ করেই সে অবজার্ভ করে আপনার সামনে বেস্টটাকে আপনাকে প্রেফার করে। আচ্ছা, এআই আপনাদের ভবিষ্যৎ এই প্রফেশনাল জন্য কতটা হুমকি এবং কতটা আশীর্বাদ মনে করেন? যারা বলে এআই ভবিষ্যতের জন্য ডিজাইন আপনাদের এই সেক্টরের জন্য কতটা হুমকি? কারণ আমরা দেখি যে বিভিন্ন ক্যানভাটনরা বিভিন্ন মানে প্রচুর পরিমাণে আপনাদের কাজে হেল্প করে, মানে হেল্পটা কি একসময় আপনাদের কাজে মানে সমাপ্তি টানার সম্ভাবনা আছে? আচ্ছা, দেখেন, যে আমি আপনাকে বলতেছি, আপনি এত সুন্দর একটা উদ্যোগ নিছেন, একটা ব্রডকাস্ট আপনি করতেছেন, আপনার একটা উদ্যোগ আছে, তাই না? হ্যাঁ। এখন বেসিক্যালি দেখেন, আপনি এই জায়গার হোস্ট, ওনার, বাট আপনি কি এডিটর? না। এখন দেখেন, তো এই জায়গায় আমি আসি যে এআই আসছে, এআই কে প্রম্পট দেওয়ার জন্য, প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে তুমি এআই কে যে সঠিকভাবে ট্রেন আপ করতে পারবে তাকেই এআই হেল্প করবে। এবং এই জায়গায় আমি আপনাকে বলি যে আপনি যে বললেন যে এআই আমাদের মার্কেট খাচ্ছে কিনা, হ্যাঁ ভাই, অনেক সেক্টরে খাচ্ছে। কিন্তু আমি আপনাকে বলি, এআই দিয়ে টি শার্ট ডিজাইন করে আপনি বলতে পারেন আমার টোটাল 1 মান্থের আর্নিং কত ছিল? ধারণা নাই। আমি ফাইবার মার্কেট প্লেসে 1 মান্থে 2023 সালের শেষের দিকে, ডিসেম্বরে হবে,
আমার শুধু এআই দিয়ে একটা ক্লায়েন্টের জন্য আমি কাজ করে অলমোস্ট $3,500 আর্ন করছি আলহামদুলিল্লাহ। শুধু এআই ইউজ করে। সেক্ষেত্রে আমার 2জন ডিজাইনার কাজ করছে, আমি নিজে কাজ করছি এবং এআই দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা তৈরি করা। এআই যে ডিজাইনটা দিয়েছে এটা কি এক্সাক্ট এআই যেভাবে দিচ্ছে আপনি কি ওইভাবেই দিয়েছেন, না আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি ওর ভিতরে ইনপুট করছেন? আচ্ছা, এআই এর ক্ষেত্রে হয় কি যে ওরা 90, আমি যতদূর জানি যে আপনার চাহিদার 80% কভার করে, হ্যাঁ, কোনো এটা- কোনো ক্ষেত্রে ব্যক্তিভেদে 100% কভার করে যদি হ্যাঁ, ঠিকঠাক এখন- সার্চ দেওয়া যায়। এখন এই ক্ষেত্রে হয় কি যে এআই এর কাছ থেকে আমরা পুরো ডিজাইনটা কখনো নেই না। এমন হয় যে লাইক আমার একটা ক্লায়েন্ট, আমি একটা ক্লায়েন্টের ডিজাইন বলি যে সে আমাকে বলল যে তার একটা ডিজাইন লাগবে, যে ডিজাইনে একটা ডেভিল মানে একটা শয়তান একটা মানুষকে টাকা দিচ্ছে, এমন কিছু একটা ডিজাইন। তো এমন ছিল কোয়ারটা যে এ ম্যান হু গিভস দ্য ডলার টু দ্য ডেভিল। তো এই ক্ষেত্রে এখন এই ডিজাইন ভাই আপনি চিন্তা করেন, আমার ক্লায়েন্ট আমাকে দিচ্ছে একটা ডিজাইনের $8 $10, আমি এটা যদি ইলাস্ট্রেশন করতে যাই ভাই আমার চার্জ হয়ে যাবে, মনে করেন বাংলাদেশি কোনো ইলাস্ট্রেটর যদি করে তার কাছে $300 থেকে $400 দেওয়া লাগবে। আমি কিভাবে এটা করাবো? আমি নিজে করতে পারতাম ভাই, কিন্তু 8-10টা প্রজেক্ট যখন রানিং থাকে, পার অর্ডারে যদি 20টা করে ডিজাইন থাকে, আপনি চিন্তা করেন কি পরিমাণ অর্ডারের একটা মানে এটা তো হিউজ Huge। তা আমার 2জন ডিজাইনার হিমশিম খেয়ে যেত, আমি নিজে হিমশিম খাইতাম। আমি মেন হচ্ছে আর্টিস্ট ছিলাম আমার ক্লায়েন্টের জন্য, হ্যাঁ ক্লায়েন্টের জন্য। আমি আর্ট করতাম, ড্রয়িং করতাম। তো ওই জায়গা থেকে ভাই সম্ভব কি হবে? তো এআই আসছে ভাই, আমি ক্লায়েন্টের কাছ থেকে ওই ডিজাইন $5 নিলেও আমার সমস্যা নেই, কারণ আমি তো এআই দিয়েই করাবো। মানে বিষয় হচ্ছে আপনার এআই আপনার একটা স্ট্রাকচার দেয়। হ্যাঁ হ্যাঁ, এখন হয় কি আমি জাস্ট ওই ক্লায়েন্ট আমাকে যে প্রম্পট মানে যে লেখাটা দিছে সে কিন্তু আমাদের এক্সপ্লেন করে দেয় যে কিভাবে হইতে হবে তার গ্রাফিক্সটা। আমি সুন্দরভাবে এটাকে হচ্ছে এআই তে দিলাম। তো এই এআইটার নাম আমার সঠিক এখন মনে নাই, কারণ ওই এআইটা তখন এখনো ওটা এত ফেমাস না। ওটা আমরা এখন ইউজ করি, এখন পেইড করে দিছে, তো আমরা এখন আর ওইভাবে ডিজাইন করি না। এখন আর ওটা ফ্রি নাই, এখনো ফ্রি নাই। বাঙালি তো আমরা ভাই ফ্রি খাওয়ার, ফ্রি নাই তো কিছু নাই, সব শেষ। তখন এটা ফ্রি ছিল। আর কিছু কিছু লোক দেখা যায় যে ভাই হ্যাঁ। চ্যাট জিপিটিরও ফ্রি খাওয়ার জন্য বহুত রকম কলা কৌশল করে। হ্যাঁ, সেটাও হয়। এটা এক্ষেত্রে আপনারা কত দূর আগানো ভাই? ভাই, যেহেতু প্রফেশনাল সেহেতু ফ্রি তো মনে হয় যে আপনারা এখন আর নেন না, কারণ হ্যাঁ, ফ্রি free অনেক আমরা- লুফল থাকে। হ্যাঁ, ফ্রি আমরা নেই না এখন, আর আমাদের সবকিছু আমরা এখন পেইড ইউজ করি, কারণ কপিরাইট ইস্যু থাকে বিভিন্ন প্রবলেম। এখন আমি আপওয়ার্কে একটা জবে বিট করতে যাব, এখন দেখেন ভাই আগে বিট করার জন্য অনেক কিছু লেখা লাগতো। এখন আমি আমার জব ডিসক্রিপশনটা আমার চ্যাট জিপিটি প্রিমিয়ামে ফালাই দিই, তার কাছ থেকে আমি নেই, নিয়ে ওটাকে একটু হিউম্যানাইজ করে ওকে ডান হয়ে গেছে। আচ্ছা ভাই, যদি আমি চিন্তা করি যে আমি প্রফেশনে আসবো, প্রফেশনে আসার আগে কি আমার এরকম কোনো সন্দেহ আছে যে আমার আগে এই প্রফেশনটা শেখা মানে ডিজাইনিং শেখার আগে আমার চ্যাট জিপিটি ভালোভাবে শেখা উচিত? বিষয়টা কি এরকমের হওয়া উচিত বর্তমান সময়, মানে বর্তমানে চ্যাট জিপিটি যেভাবে আপনারা হেল্প করতেছে, সেক্ষেত্রে কি ডিজাইনিং শেখার আগে চ্যাট জিপিটি শেখা ভালো, নাকি না চ্যাট জিপিটিটাকে ডিজাইনিং শেখাটা ভালো, আচ্ছা আমি বলি, নাকি দুটো একসাথে সমান্তরাল ভাবে? না না, আগে আমি এখানে বলি আপনাকে, আপনার অবশ্যই আগে ডিজাইন শিখতে হবে। কারণ কি আপনি যখন বুঝবেন যে আপনি এআই কে কি দিতে চাচ্ছেন, বেসিক্যালি এআই এর তো আপনার একটা প্রম্পট দিতে হবে, তাই না? অবশ্যই। সে তো আপনার ভাষ্য অনুযায়ী আপনাকে একটা প্রোডাক্ট দিবে। তো এই জায়গা থেকে এআই কে আপনি কি দিতে চাচ্ছেন, তখন এইটা আপনি যখন একজন এক্সপার্ট ডিজাইনার হবেন তখন আপনার মাথায় ওইটা অলরেডি, আমাদেরকে তো ভাই ডিজাইনার হইতে গেলে কি ক্রিয়েটিভ হওয়াটাই বাধ্যতামূলক? অবশ্যই ভাই, কারণ মানে creative না হলে কিভাবে design হবে? যে সে চাইলেই পারবে না যে না, আমি কখনোই। একজন ডিজাইনার। কখনোই না। আবার এমন কিছু আছে যে লাইক একটা মানুষ ক্রিয়েটিভ, দেখেন আমরা জন্মগতভাবেই কেউ ক্রিয়েটিভ হয়ে আসি না। না, আমাদের পারিপার্শ্বিক বিষয়, পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট, আমাদের প্র্যাকটিস আমাদেরকে হচ্ছে একটা বেশ জায়গায় নিয়ে তো দাঁড়ায়। আমার ভাই এটা মনে হয় যে সবাই চাইলে ডিজাইনার বা সবাই চাইলে আর্টিস্ট হতে পারবে না। না, এখন আর্টিস্ট হওয়ার জন্য আপনার হতে হবে একজন নিঘুর মন মানসিকতা, মানে বেসিক্যালি আপনার একটা বাচ্চা হইতে হবে। আচ্ছা, আপনি যতই বড় হয়ে যান আপনার বাচ্চা হইতে হবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বাসে, আপনি দেখতেছেন আকাশে খুব সুন্দর একটা ক্লাউড, হ্যাঁ সাদা একটা ক্লাউড, ওই ক্লাউড দেখে যদি আপনি আপনার ভিতরে কোনো শিল্পীর মনোভাবে কোনো একটা দৃশ্য ফুটে ওঠে, আমি মনে করবো আপনি ক্রিয়েটিভ, আপনি পারবেন। আপনার এখনো ওই মানে বাচ্চা ইমাজিনেশন লেভেলটা আমার এখন ওই পরিমাণে আছে। হ্যাঁ, ওইটা আচ্ছা ভাই, যাইতে হবে। এই প্রফেশনের বিষয়ে এটা যতটুকু ক্রিয়েটিভ হওয়া লাগে অতটুকু আমি জানি যে এখানে ইকোনমিক্যালের একটা বিষয় আছে, যেহেতু বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার হয় যেগুলো বাংলাদেশের মতো জায়গায় ভালো পরিমাণ দামি। হুম। আপনি যদি আপনার পরিবারে না হয়ে, মানে যে পরিবার আপনি যথেষ্ট হেলদি পরিবারই আমি জানি, মানে ইকোনমিক্যালও হেলদি, হ্যাঁ, যদি ওই পরিবারে জন্ম না নিয়ে আপনি একজন মোটামুটি লেভেলের অ্যাভারেজ লেভেল বা পুর লেভেলের ফ্যামিলি আপনি বর্ণ হতেন, সেক্ষেত্রে কি আপনার এই পজিশনে আসাটা এতটা সহজ, বা এই পজিশনে আসাটা কি পসিবল হইতো? আপনার কি মনে হয়? না কখনোই না। কারণ কি ভাই, একটা বিষয় কি, আগে একটা সময় ছিল, আচ্ছা তখন আবার হয়তো কি দেখেন বিভিন্ন সেক্টরের বিষয় আছে।
এখন আমি গ্রাফিক্সটাকে পছন্দ করতাম, ছোটবেলা থেকে আমার আঁকাকে খুব পছন্দ, এই জায়গা থেকে গ্রাফিক ডিজাইনে আসা, তারপরে মোশন, তারপরে ভিডিও এডিটর, এটা লং স্টোরি। তো এই জায়গা থেকে হয় কি যে আমার ফ্যামিলিও যে আমাকে ওইভাবে সবকিছু হ্যাঁ হাতের নাগালে দিতে পারতো, কারণ তারা কখনো দেয়নি। কারণ যদি আমি সবকিছু হাতের নাগালে পেয়ে যেতাম তাহলে আমি একটা অলস প্রকৃতির হয়ে যাবে। হ্যাঁ অলস প্রকৃতি হতাম, এবং এই জায়গাটা আমি কখনো আসতে পারতাম না। আমার বাবা মার সামর্থ্য ছিল, আল্লাহর রহমতে তাদের খুব ভালো সামর্থ্য ছিল। আমরা দুই ভাই, মানে দেশে কিন্তু ওই পরিমাণেও দেয় না যে আমি চাওয়া মাত্র পেয়ে গেলাম। হ্যাঁ চাওয়া মাত্র মানে পেয়ে কিছু গেলাম। প্রুফ করে নেওয়া লাগছে হ্যাঁ, যে নেওয়া আমি লাগছে। আমার এটা লাগবে, আমি এটা দিলে আমি এই করতে পারবো, দেখো আমি এটা করছি, তারপর পরিপ্রেক্ষিতে আপনারা এটা দিচ্ছে। কারণ মানে সরাসরি চাওয়ার সাথে সাথে এরকম না। এই জায়গাটা আমি বলি যে আপনার কাছে আমি পার্সোনালি শেয়ার করি যে বিষয় যে আমার ফ্যামিলি খুব আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে ছিল, কিন্তু আমার জন্মের পরে আমি যতটুকু দেখলাম আমার বাবার আর্থিক অবস্থা অতটা স্টেবল ছিল না। আমার মা সে একজন টিচার এবং বাবা সে এখন একজন জব হোল্ডার। তো আম্মা তার স্ট্রাগলটা আমার সাথে যখন শেয়ার করে, আমি যখন বুঝি যে আম্মাটা এখন আমার মা জব করতেছে এবং সে কতটা কষ্ট করছে এই জায়গায় আমাদের আনার জন্য, এবং সে একজন মহিলা মানুষ হয়েও সকাল 6টায় ঘুম থেকে উঠে আমাদের জন্য রান্না করে স্কুলে যাইতো। তার স্কুল শেষ হইতো বিকাল 4টায়, শেষ করে সে প্রাইভেট পড়িয়ে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা 6টা, সে এতটা স্ট্রাগল। এটা তো ওই জায়গা থেকে আমার প্রথম ল্যাপটপের কাহিনীটা আমি আপনাকে বলি। আমি তো বেসিক্যালি লেখাপড়া করছি আপনার ইনফো পলিটেকনিক থেকে কম্পিউটার টেকনোলজিতে। তো প্রথম সেমিস্টারে হচ্ছে আমি কম্পিউটার কিছু কিনি নেই, সেকেন্ড সেমিস্টারে হচ্ছে কম্পিউটার কেনার কথা আসে। তো তখন আমি ল্যাপটপ কিনি এইচপি হচ্ছে i3 প্রসেসরের একটা ল্যাপটপ। তো ওই ল্যাপটপটা ভাই তখন দাম ছিল আপনার 35,000 টাকা, কিন্তু অতগুলো ক্যাশ টাকা তখন আম্মু দিতে পারে নাই, তখন ক্যাশ টাকা তার ছিল না। তো সে কি করলো, সে যেহেতু একজন টিচার, তো সিঙ্গারে হচ্ছে সিঙ্গার যে ব্র্যান্ড আছে হ্যাঁ। ওদের ফ্রিজ টিভি, ওইখানে তখন এই ল্যাপটপটা আপনি কিস্তিতে নিতে হ্যাঁ পারতেন। ওরা এটা ঠিক আছে হ্যাঁ যে কিস্তিতে ওরা নিতে পারতেন। কিস্তিতে একটা ব্যবস্থা করে দেয়। হ্যাঁ কিস্তিতে নিতে পারতেন। তো তখন আম্মু টিচার ছিল বিধায় হচ্ছে তার রেফারেন্সে আমি হচ্ছে কিস্তিতে তখন ওই ল্যাপটপটা নেই। তো ল্যাপটপ নেওয়ার পরে ভাই যা শুরু হয়, প্রথম অবস্থায় তখন আমি হোস্টেলে থাকতাম। তখন পাবজি মানে খুব ফেমাস গেম। মানে ওই গেমের দিকে মন ঝুঁকে গেছে। আরে ভাই তখন আমার ফোন ছিল আপনার J2 প্রাইম একটা ফোন ছিল। তো সিঙ্গারে তো তখন ওই কিস্তি নেওয়ার বিষয়টা ওইভাবে ছিল। হ্যাঁ তখন হয় কি যে আমার আম্মা তো যেহেতু টিচার ছিল, তো সেই জায়গা থেকে সে সিঙ্গারে এই কিস্তি সুবিধাটা পায়। মেবি 4 মাসের একটা কিস্তি সুবিধা ছিল। তো সে হচ্ছে কিস্তিতে আমাকে একটা ল্যাপটপ কিনে দেয়। তো ওইটা থেকে এখন দেখেন আমার তো ল্যাপটপ কেনা হয়েছিল কলেজে লেখাপড়ার জন্য, কিন্তু মানে ভাই সবাই যা করে যে বাবা মা আমার ল্যাপটপ না হলে পড়াশোনার হ্যাঁ, ক্যারিয়ার শেষ, আমার দিতেই হবে, না দিলে দিতেই শেষ। হবে। হ্যাঁ তো ওই জায়গা থেকে আমার ওইভাবে কেনা, কিন্তু আমার ইন্টেনশন ছিল ভাই পাবজি খেলা, কারণ তখন তো পাবজির হিউজ ক্রেজি মানে ক্রেভিং চলতেছে। মানে ওই সময় তো পাবজি বলতে মানে ওই গেম না, ওটা লাইফ। হ্যাঁ একদম। তা আমি দেখলাম সিনিয়ররা খেলতো, ফ্রেন্ডরা খেলতো, আমার খেলতে হবে ভাই। আমার ছিল একটা ফোন সাধারণ J2 প্রাইম মডেলের একটা ফোন ছিল স্যামসাং এর। পাবজি তো দূরের কথা ভাই, ওটা তো মিলেমিশে খেলতে গেলেও হচ্ছে হাত কাঁপতো। তা আমি ওই ল্যাপটপ হচ্ছে ধুমায় গেম খেলা শুরু করলাম। এখন এই গেম খেলার পিছনে একটা কাহিনী আছে। আমার সিনিয়ররা আমাকে ল্যাপটপের প্রতি আসক্ত করার জন্য তারা এই কাজটা করে। তো এই ক্ষেত্রে আমি আমার বলতে পারি আমার লাইফে একটা বড় অংশ জুড়ে ছিল আমার এক বড় ভাই, সে ছিল কাফি ভাই এবং জাহিদ ভাই। তো কাফি ভাই হচ্ছে আমাকে তার ছোট ভাইয়ের মতো খুব স্নেহ করতো, কারণ তার কোনো নিজের ভাই বোন ছোট ভাই ছিল না। হ্যাঁ এই জায়গা থেকে সে এখন ইউএসএ তে থাকে, এখনো আমার সাথে যোগাযোগ। রিসেন্টলি গত 5-7 দিন আগে তার সাথে আমার ফোনে কথা হয়েছে একটা লোগো ব্র্যান্ডিং এর প্রজেক্ট এর জন্য, একটা রেস্টুরেন্টের ভাই আমার সাথে এখনো কথা বলে। তো ওনার হাত এই ক্ষেত্রে বলা যায় যে আপনার লাইফে ভাই ব্রাদার বা ছোট ভাই বড় ভাইদের একটা বড় প্রভাব আছে। হ্যাঁ অবশ্যই, সব সময় তারা আমাকে ফুল সাপোর্ট করছে এবং ইন্সপায়ার জাগাইছে যে কিভাবে করা উচিত এবং কি করলে বেটার হবে। বেটার হয়, কারণ তাদের জীবনের করা ভুলগুলো থেকে তারা আমাকে শিক্ষা দিয়ে সঠিক পথ দেখাইছে। অর্থাৎ আপনার একটা সুন্দর একটা পথ প্রদর্শনের একটা জায়গা পাইছে। হ্যাঁ এটা সবসময় আমি পাইছি, এবং এই ক্ষেত্রে আমি বলবো যে কাফি ভাই যদি আমার এই পডকাস্ট বা আমার এই ইন্টারভিউটা কখনো দেখে, কাফি ভাই আপনি ছিলেন এই কারণে আজকে আমি আল্লাহর রহমতে এই জায়গায় আসতে পারছি, এবং আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, এবং ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি ভাই। ভাই সবার লাইফে কিছু শিয়াল পণ্ডিত থাকে যারা আসলে বুদ্ধি দেয় কিন্তু বাস খাওয়া বুদ্ধি, এরকম কি কেউ আছে? এমন থাকলেও ভাই নাম বলা যাবে না। নাম বলা যাবে না, বলবো না, এরকম অনেকেই আছে। পাবজির বিষয়টা। আচ্ছা পাবজির বিষয়, তো এই পাবজি থেকে একদিন হচ্ছে হোস্টেল সুপারের হাতে মার খাইছি, কারণ সে আইসা দেখতেছে আমি গেম খেলতেছি আর গালাগালি করতেছি, এবং সে আমার খুব পছন্দের স্যার ছিল মানিক স্যার, এবং সেই এই কাজটা করছে, এবং ইমামুল স্যার আসছিল, তারা দুইজনেই। তো এরপরে তো থাপ্পড় একটা খায়া ভাই বইয়া গেছি, এরপরে পাবজি খেলা আর ওইভাবে হয় নাই।
তো তখন কাফি এর ভিতরে হয় কি, আমি আপনাকে এর আগেও বলছিলাম, ওই যে আমাকে ক্লাসে একজন অপমান করছিল যে হ্যাঁ, তোর দ্বারা গ্রাফিক্স হবে না। গ্রাফিক্স হবে তো আমার কেন যেন ওইটা মাথার ভিতরে ঘুরতেছিল, আমার গ্রাফিক্স শিখতে হবে। তো ওই জায়গা থেকে কাফি ভাই আমাকে হচ্ছে একটা বেটার ইউটিউব চ্যানেল সাজেস্ট করে। চ্যানেলের নামটা আমি বলেই দেই ভাই, সিসি ডিজাইনার ছিল। এখনো ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে। তো এই চ্যানেলটাকেও আমি ক্রেডিট দিতে চাই যে আমার লাইফের প্রথম হাতে করি তাদের কাছ থেকে শেখা ইউটিউবে। মানে বেসিক গুলো আপনি হ্যাঁ, ওই জায়গা থেকে হ্যাঁ, ওইখানে এসে তাদের শেখানোর ধরনটা ভাই আমার কাছে খুব ভালো লাগতো। কেমন কি, এই সবাই টুলস শিখায় ভাই, আমি টুলস শিখে আমি কি করবো, টুলস এর যে সঠিক ব্যবহারটা শেখাটা গুরুত্বপূর্ণ। টুলস দিয়ে কি করবো। তো তারা কি করতো, তাদের প্রথম ক্লাস থেকেই তারা বিজনেস কার্ড ডিজাইন শুরু করা শিখাইলো। এখন আমি তো দেখতেছি যে পেন টুল দিয়ে কিভাবে আর্ট করে, হ্যাঁ, এবং আপনার থেকে এই যে পেন টুল দিয়ে কিভাবে কাজ করে, ব্রাশ দিয়ে কি করে, লেসার টুল দিয়ে কি করে, এইগুলো কিভাবে ইরেজ করে, মোছে, তারপর লেয়ার কি, এই সবকিছু তারা দেখাচ্ছে, বলছে, এবং আমার কাজটা দেখাচ্ছে। মানে পার্ট বাই পার্ট, মানে যেটা আর কি প্র্যাকটিক্যালি দেখাচ্ছে, থিওরিটিক্যালি দরকার নাই, মানে প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যালি দেখাচ্ছে। এই যে আমার খুব ভালো লাগে। অনেকের কাছে অনেকের মেন্টরশিপের ওয়ে আলাদা, যে তারা মনে করে যে যদি হয় ওই যে মানে আমার থিওরি দরকার, টুলস দিয়ে শিখবে। ভাই টুলস আমি বলে গেলাম তোমার, হ্যাঁ এইটা ফটোশপের সব টুলস, এইটা ইলাস্ট্রেটরের সব টুলস। এই টুলসের কাজ কি তুমি জানবা না? আমার কথা হচ্ছে আমি কাজ করব আর জানবো যে হ্যাঁ এই টুলটা দিয়ে এই কাজটা হয় এবং এটা দিয়ে এটা করা যাবে। তো এই চ্যানেলটার থ্রুতে আমি কাজ শুরু করি, এবং আমার সাথে আমার আরো 2টা ফ্রেন্ডও শুরু করে, কিন্তু তারা আজকে তাদের অন্য পথে আছে। মানে তারা লাইন চেঞ্জ করে নিয়েছে, বেশি দূর আগাইতে পারে না। হ্যাঁ, আর আমি ওই জায়গা থেকে ওই যে গ্রাফিক্স এর প্রতি ভালোবাসা, এবং জাহিদ ভাই আমাকে তখন দেখাইতো বিজনেস কার্ড ডিজাইন কেমন করে। তো আমি দেখে বলতাম ভাই এত সুন্দর কার্ড কেমনে করছেন, এরকম এরকম। আর ওই জায়গা থেকে এখন আমার করা ডিজাইন মনে করেন ওয়ার্ল্ডের সব থেকে বড় মাইক্রোস্ট্রোক সাইট ফ্রিপিক, সেখানে আমার ডিজাইন পাবলিশ করা আছে। তো এই ফ্রিপিকেও মনে করেন 5-7 বার রিজেক্ট খাইয়া তারপরে মনে করেন একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে পারছি ভাই। ভাই এগুলো আসলে মানে ধৈর্য ধরার একটা বিষয় আছে। হ্যাঁ, অনেক ভাই, অনেক। আমি সেই 18 সাল থেকে এখনো বলি ভাই, এখনো যেটা চাইছি ওটা হয় নাই এখনো ভাই। হ্যাঁ, ধৈর্য ধরার বিষয়ে যদি প্রশ্ন ভাই আসলোই, আপনার লাইফে কি কখনো ভাই এরকম একটা সিচুয়েশন আসছে যে আমি কলটা যে টাইপে আনডু করতে পারলে আমার মনে করেন লাইফটা মোটামুটি মেন্টালি স্যাটিসফাই? ভাই এই বিষয়টা না আসছে, হ্যাঁ আসছে। ভাই এটাকে বিয়ে নাকি? না ভাই, বিয়ের বিষয়ে আমরা যাই না, কারণ এটা সৃষ্টিকর্তার একটা সুন্দরতম ডিসিশন, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিজে আমাদের কাছে কি ওয়াদাবদ্ধ যে তুমি বিয়ে করো, তোমার রিজিক খুলবো আমি। তো ভাই বলা যায় যে বিয়েটা না ভাই রিজিক খোলার কারণেই করছি ভাই, যে না দেখি আল্লাহ যেহেতু আমি চেষ্টা করতেছি, আল্লাহ বলছি কি বান্দা তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি, আমি চেষ্টা করি। আচ্ছা ভাই, এই সেক্টরে মানে যারা নতুন ভাবে আসতে চাচ্ছে তাদের প্রতি আপনার সাজেশন কি থাকবে, যে কিভাবে শুরু করবে বা কিভাবে এটা আসবে, বা আদৌ আসা উচিত কিনা, বা ইন ফিউচার মার্কেট মানে মার্কেটের যে পজিশন যেটা তৈরি হওয়া হচ্ছে, যেহেতু আপনারা এই জায়গায় আছেন সেক্ষেত্রে জানেন যে ইন ফিউচারে মার্কেটে কি ধরনের পজিশন তৈরি হবে, সেক্ষেত্রে আপনি কি ধরনের সাজেশন দেবেন একজন স্টুডেন্ট যারা নতুন ভাবে আসতে চাচ্ছে? আচ্ছা, তাদের জন্য আমার যে মেন সাজেশনটা থাকবে যে আপনারা যুগ উপযোগী জিনিসটা শিখুন। আপনি যখন কেউ আপনাকে বললো ফ্রিল্যান্সিং কি, ভাই ফ্রিল্যান্সিং একটা পেশার নাম, ফ্রিল্যান্সিং খায় না মাথায় দেয় ভাই। ফ্রিল্যান্সিং কি আমরা ঘরে বসে বাইরের থেকে আউটসোর্স করি, এইটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, বা এমন হতে পারে যে একজন ওয়েডিং ফটোগ্রাফার, সে মনে করেন আপনি যাকে ফোন দিলেন যে এই রিমেল, আমি জাস্ট ওয়েডিং ফটোগ্রাফার, আপনি আমাকে ফোন দিলেন যে এই রিমেল ভাই আজকে আসেন, এইখানে একটা ইভেন্ট আছে, আপনি কাজ করবেন। ভাই আমি এসে যাচ্ছি না, আমি এই যে ফটোগ্রাফারটা সেও একজন ফ্রিল্যান্সার। অবশ্যই। তো ফ্রিল্যান্সার মানে কি, আমি আউটসোর্স মানে আমার কোনো বাধ্যবাধকতা নাই, আমি কোনো বাউন্ডারিতে নাই, আমার কোনো কেউ আমাকে হুকুম করতে পারবে না, আমি আমার ওয়েতে কাজ করব, সেই হচ্ছে ফ্রিল্যান্সার। এটা একটা পেশা, আর এই পেশাটা করার জন্য অবশ্যই কোনো স্পেসিফিক বিষয়ের উপর তোমাকে দক্ষ হইতে হবে। সে তুমি অ্যাকাউন্টিং এ হও, তো তুমি ফাইন্যান্সে হও, তুমি ডিজাইনে হও, থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে অবশ্যই। বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি তাদেরকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য ফ্রিল্যান্সার হায়ার করে না? অবশ্যই করে। তুমি ডাটা এন্ট্রি লিড জেনারেটর হও, তুমি যেইটা হও, তুমি একটা বিষয়ে তুমি দক্ষতা অর্জন করো, তারপরে তুমি না হয় ফ্রিল্যান্সার হইতে পারবা। এক্ষেত্রে দক্ষতার বিষয় যদি আমরা অর্জন করতে চাই, সেক্ষেত্রে আমরা দক্ষতা অর্জনের জন্য সব থেকে ভালো জায়গা আপনি আগে বলছেন যে ইউটিউব। হ্যাঁ, ইউটিউবের থেকে কি ভালো কোনো প্লেস আছে দক্ষতা অর্জনের জন্য? ইউটিউব হচ্ছে একটা সমুদ্র, আপনি সমুদ্রে নামার পরে কিন্তু অথই জলে কুল কিনারা খুঁজে পাবেন না। ইজ দ্যাট রাইট? তো আপনি যেটা করবেন সমুদ্রর থেকে আপনি আগে সাঁতার শিখে নেবেন। আপনি আগে পুকুরে নামেন। আগে পুকুরে নামে কি আপনি নিজে গুগল থেকে দেখেন, ছোট ছোট বিষয়গুলো দেখেন। আপনি বাংলাদেশের বা আপনি বাংলাদেশের যেহেতু, তো বাংলাদেশের বিভিন্ন ধরনের গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে যান, গিয়ে সেখানে সিনিয়রদের ডিজাইন দেখেন,
আপনি তারপরে ইউটিউবে আসেন, এসে দেখেন, সার্চ দেন, নিজে শেখেন যে হ্যাঁ গ্রাফিক ডিজাইনে বা ভিডিও এডিটিং এ বা অ্যানিমেশনে এতগুলো সেক্টর আছে, এটার ভিতর আপনার যেটা ভালো লাগে, আপনি যেটা সহজ মনে করেন, সেটা দিয়ে আপনি আপনার যাত্রা শুরু করেন। তারপরে গিয়ে আপনি কি করবেন, যে যাত্রা শুরুর একটা পর্যায়ে যখন দেখবেন যে না এখন আপনার অথই জলে আপনাকে সাঁতার শেখানোর জন্য একজন দরকার, তখন আপনি একটা বেটার প্রতিষ্ঠান চুজ করবেন। বেটার প্রতিষ্ঠানের আগেও চুজ করবেন একজন বেটার মেন্টর। কারণ একটা প্রতিষ্ঠান বা ক্রিয়েটিভিটি অনেক বড় প্রতিষ্ঠান, কিন্তু ওই বড় প্রতিষ্ঠানও বেস্ট মেন্টর আপনার সিলেক্ট করতে হবে। একটা বেস্ট মেন্টরই পারবে আপনাকে সঠিক পথ দেখাইতে, সঠিক রাস্তায় আপনাকে নিয়ে যেতে। মেন্টরের একটা গুরুত্বপূর্ণ ভাইটাল রোল। অবশ্যই ভাই। এবং আপনি মেন্টর সিলেকশনের আগে অবশ্যই দেখবেন মেন্টর কি কাজ আগে করছে, তার তার সে নিজে এক্সপার্ট কিনা। এবং এখন আপনারা যদি সে এই 5 বছর আগের কাজ দেখায়, এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড চলতেছে মনে করেন আপনার এআই ম্যানিপুলেশন, তাইলে তো ভাই সেই মেন্টর আপনার জন্য প্রেফারেবল না। এই মার্কেটে যেহেতু আপনি এজেন্সি দিচ্ছেন, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালের হিসাবটা আলাদা, এজেন্সির ক্ষেত্রে মার্কেট সার্চের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ রাখে? এখন মার্কেট রিসার্চ বলতে কি ভাই, দেখেন একটা সময় এমন ছিল যে অনেকে বলতো স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করো, লাইক আমরাও সবসময় পরিবর্তন হয়, এজন্য আমাদেরকে আলাদা একজন মার্কেট রিসার্চার রাখা দরকার। অবশ্যই ভাই, আমাদের মতে একজন বেটার মার্কেট রিসার্চার থাকা উচিত, যেখান থেকে সে মার্কেটটা রিসার্চ। এখন মার্কেট রিসার্চার এমন হয়ে গেছে যে ভাই এখন আমরা লাইক মনে করেন আমরা সার্ভিস দিই কতগুলো, আমরা গ্রাফিক ডিজাইন দিই, মোশন গ্রাফিক্স দিই, ভিডিও এডিটিং দিই, আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট দিই, ডিজিটাল মার্কেটিং দিই, ইউআই ইউএক্সটা আমরা করতেছি না, তবে এটা আমরা ইন ফিউচার হয়তো ইনক্লুড করব। তো এই ক্ষেত্রে হয় কি, আমার বুঝতে হবে যে এই প্রতিটা সেক্টরে এখন রাইট নাও মোমেন্টে কি ধরনের কাজ চলতেছে, ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড কোনটা এবং ইন্ডাস্ট্রিতে ট্রেন্ড কোনটা চলতেছে, ওই অনুযায়ী আমাদের টিমকে প্রতিনিয়ত ট্রেন আপ করতে হবে, টিমে নিত্য নতুন আপডেট নিয়ে আসতে হবে, তাইলেই সম্ভব ভাই মার্কেটের সাথে টিকে থাকা। একজন ভিডিও এডিটর হিসেবে আপনি কতটা ভালো ভিডিও এডিটিং কাট করতে পারেন, পাশাপাশি ভাই স্যালারি কেমন কাট করতে পারেন, অর্থাৎ আপনার যারা পার্সোনাল হয়ে গেল ভাই করবেন না, স্যালারিটা কত ভালো কাট করতে পারেন? আচ্ছা, স্যালারির ক্ষেত্রে আমার বিষয় হচ্ছে কি ভাই, আমাদের ব্যক্তি বুঝে, ব্যক্তি বুঝে, আর ব্যক্তি এবং তার এক্সপার্টিস বুঝে হচ্ছে আমরা স্যালারি ডিফাইন করি। এখন আমাদের এডিটর 3 ধাপে কাজ করে। এখন ভাই এমনও হয়, দেখেন আমরা বাংলাদেশের কাজ ছাড়ি না, আবার এমনও হয় যে আমরা বাংলাদেশে 2.5 লাখ 3 লাখ টাকার একটা প্রজেক্ট কমপ্লিট করি, আবার সেই বাংলাদেশেই আমরা 2,500 3,000 টাকার প্রজেক্ট কমপ্লিট করি। ব্যক্তি এবং কাজ বুঝে, ব্যক্তি এবং কাজ বুঝে, কোম্পানি বুঝে। এখন দেখেন আমাদের 3 ধাপে 3টা টিম কাজ করে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম টিম। এখন মানুষ বলতে পারে হ্যাঁ প্যাকেজ হয় বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, কিন্তু না ভাই, আমার এই প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে আমার 3টা টিম থাকে এখানে। কারণ আমার যেটা এক্সট্রিম লেভেলের প্রিমিয়াম কাজ, সেটা তো আমি আমার বেসিক টিম দিয়ে জীবনে উঠাইতে পারবো। আচ্ছা, এই সেক্টরে আগামী 10 বছরের সম্ভাবনা কি আছে আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে ভাই এখানে সম্ভাবনার কথা যখন আসতেছেন ভাই, নিজেই বিশ্বাস করেন ভাই, সম্ভাবনায় গিয়ে চিন্তা করি যে কেমন কি এই আজকে এইটা চলতেছে, কালকে ওইটা চলতেছে, মানে এইটা হচ্ছে ওইটা হচ্ছে, মানে এআই এর সাথে এবং এআই এর সাথে তাল মিলিয়ে ওঠাটা কষ্ট হয়ে যাচ্ছে, স্টাফ হয়ে যাচ্ছে, এইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে। বাট তারপর কি ভাই, দেখেন এআই থাকবে, এআই কে আপনি আপনার সঙ্গী করেন, আরো ডেভেলপ হবে। এবং আমরা অনেক কিছু এখন ভাই এআই দিয়ে কমপ্লিট করি ভাই। আমার একটা ক্লায়েন্টের জন্য সাপোজ ধরেন আমার একটা বেটার ইমেল লিখতে হবে ভাই, এত ঘেরা নিয়ে লাভ আছে, এত প্যারা নিয়ে লাভ আছে, আমাদের বরিশালের ভাষায় আমি ইউজ করলাম। তো এখানে আমরা কি করি, জাস্ট এআই বলে দিই যে এই হচ্ছে আমার ক্লায়েন্ট নেম, এনার এই কাজটা আমরা করছি, তুমি আমাকে একটা সুন্দর ইমেল সাজায় দাও, আমি জাস্ট ক্লায়েন্টকে পাঠাবো, ওকে ডান হয়ে গেছে। সারাদিন বৈশা ভাই এই প্যারাটা নেওয়ার সময় নেই। দেখেন পড়াশোনা এই ক্ষেত্রে কি, মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা কতটা আপনার কাছে এই বর্তমান ইকোনমিক্যাল সিস্টেমের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? এই জায়গায় আমি খুবই নগণ্য মানুষ ভাই, তারপর আমি যদি কিছু আপনার দৃষ্টিতে ভাই এই জায়গা আপনার দৃষ্টি মানে বিবেচনা করা হচ্ছে, যেহেতু আমি স্বাধীন দেশের নাগরিক, আমার ওপিনিয়ন আমি দিতে পারি। অবশ্যই আমার কাছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ইউজলেস, ভ্যালুলেস। মানে এবিসিডি শেখানোর পরে আর তেমন কোনো ভাইটাল রোল প্লে করে না। আমি আলফা বিটা গামা পড়ছি, অঙ্ক করছি না, হ্যাঁ, সাইন থিটা কস থিটা। ভাই আমার প্রফেশনে, আমার লাইফে আল্লাহর রহমতে খুব ভালো অ্যামাউন্ট আর্নিং আমি করছি, হিউজ বিলাসিতা করছি জীবনে, কিন্তু আজ পর্যন্তই ওইখান থেকে আমি একটা কিছু ইউজ করতে পারিনি। সো আমাকে সেটা ইউজ করাই দাও, আমি তোমার লেখাপড়া মেনে নেবো। কিন্তু হ্যাঁ ঠিক আছে, ওই যে বাংলাদেশ এখন আপনি আমরা যখন বড় হব, আমরা যখন মুরব্বী হব, তখন ভাই ওইটাই জ্ঞান দেবো যে আমরা এটা শিখে আসছি। না, তখন জেনারেশনটা হবে ডিফারেন্ট। আর এখন আমাদের মুরব্বীরা কি বলে, এই ছেলে অনার্স মাস্টার্স করতেছে, এই ছেলের কাছে তো মেয়ে দিতে হবে, এই ছেলের কাছে তো এই হবে। কিন্তু ভাই অনার্স মাস্টার্স ও কি পারে? এই যে ফ্রিল্যান্সারদের কাছে মেয়ে দিতে চায় না। আরে মেয়ের বাপ পুরো জীবনে যা কামাইছে, এক ফ্রিল্যান্সার, এমন ফ্রিল্যান্সার বাংলাদেশে আছে, তাদের প্রতি মাসের মনে করেন টার্নওভার তার থেকে ডাবল। আচ্ছা, বলতে গেলে সপ্তাহের ইনকাম তার সারা জীবনের ইনকাম সমান। ইভেন এমনও গেছে, এখন আমি এটা ভাই ব্রডকাস্টে বলবো কি বলেন,
পডকাস্টে বলার জন্যই। আচ্ছা, আমাদের একবারের 1 মাসে 1 বছরের আর্নিং ছিল, যেটা একটা মানুষের পুরো ইয়ারের আর্নিং ছিল 1 বছরে। আমরা তখন ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার, আমার ফ্রেন্ড সে আমার কো-ফাউন্ডার হিসেবে আছে, তার 1 বছরের আর্নিং ছিল আপনার টোটাল কত, আপনার $26,000। একটা মানুষের বেসিক পর্যায়ে বাংলাদেশে, বেসিক পর্যায়ে তাহলে বর্তমানে তার সেটা যদিও শেয়ার করবেন না বুঝতে পারছি, কিন্তু ওই বেসিক পর্যায়ে $26,000। $26,000 তার 1 বছরের আর্নিং। একটা মানুষের, বাংলাদেশে অনেক মানুষ আছে অনেক জায়গাতে, একজন অনেক সরকারি চাকরি রিটায়ারমেন্টের বড় পায় না। হ্যাঁ, তাইলে চিন্তা করেন তো। এখন আমারে বলেন, মেয়ের বাপ রে ব্যাংক স্টেটমেন্ট দেখাইলে সে কি করবে? হ্যাঁ, আমাদের জীবনে উত্থান পতন আসে ভাই, এটা এমন না যে আমরা হিউজ আর্নিং করি ভাই। এখন আমাদের উত্থান পতন চলতেছে রাইট না, সিচুয়েশনে আমাদের এজেন্সির অবস্থা একটু খারাপ যাচ্ছে, উইদিন 2 মান্থের ভিতরে আবার সব রিকভার হয়ে যাবে। আচ্ছা, এটা এই এজেন্সির এটা কি কোনো সিজনাল মানে ইস্যু আছে যে এই সিজনে আপনার যেহেতু ডিজাইনিং সেক্টর ডিজাইন না, ওই যে আমি আপনার বললাম, আমরা কিন্তু অলমোস্ট 4টা থেকে 5টা সেক্টর নিয়ে কাজ করি। 5টা, হ্যাঁ আপনাদের মাল্টি সেক্টরে, সেক্ষেত্রে তো মনে হয় কোনো সিজন থাকার মানে অপশন আছে না? সিজন আমাদের এখন সিজন ডিফাইন করে না ভাই, কারণ আমরা আমাদের লাইক মনে করেন আজকে ভিডিওর কাজ 5টা ক্লায়েন্টের সাথে চলতেছে, চলুক। আমাদের গ্রাফিক্সের কাজ 2টা কোম্পানির সাথে চলতেছে। আমাদের ডেভেলপমেন্টের 2টা প্রজেক্ট চলতেছে। আপনাদের কাজের ক্ষেত্রে নেটওয়ার্কিং অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যেটা আছে, যে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ মেইনটেইন, এটা কতটা গুরুত্ব মানে ভাইটাল রোল প্লে করে আপনাদের ক্ষেত্রে? অনেক বড়। ইভেন ক্লায়েন্ট থেকে ক্লায়েন্ট কাজগুলো আসে বেশি, ক্লায়েন্ট থেকে ক্লায়েন্টের জায়গা থেকেও আমার নেটওয়ার্কিং দেখেন। আমি যেহেতু ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার এবং ফেসবুকে আমাদের বাংলাদেশে আমরা ফেসবুকটা বেশি ইউজ করি, তো এই জায়গা থেকে এমনও হয়েছে ফেসবুক নেটওয়ার্কিং এর থ্রুতে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ আসছে আমার এজেন্সিতে। ইভেন রাইট নাও আমাদের একটা ডেভেলপমেন্টের প্রজেক্ট চলতেছে সম্পূর্ণ আমার ফেসবুক নেটওয়ার্কিং এর মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে। আমার একজন প্রফেশনাল একটা বড় এজেন্সির, তারা নতুন স্টার্ট আপ শুরু করতে যাচ্ছে, একটা এজেন্সি, তাদের ওয়েবসাইটের কাজ আমরা করতেছি, আমরা দিচ্ছি না। আচ্ছা রিমেল ভাই, নতুনরা যারা ধরেন এই প্রফেশনে আসতে ইন্টারেস্টেড, হ্যাঁ, এদের জন্য তো পিসিটা গুরুত্বপূর্ণ অবশ্যই। এখন ধরেন আমি মোটামুটি প্রফেশনাল লেভেলে একটা কাজ করব বা এই ধরনের মেন্টালিটি সেট আপ করে আমি একটা পিসি বানাচ্ছি, তাহলে এই পিসিটার খরচটা মানে কত বাজেট রাখলে এই ধরনের একটা পিসি তৈরি করা যায়? আচ্ছা, গ্রাফিক্স এর কাজ যদি আপনি করতে চান, তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের হিসেবে, বাংলাদেশ হিসেবে আমি আপনাকে বলতেছি, কারণ আমরা ভাই বাইরের দেশে যাচ্ছি না, বাংলাদেশে আছি। তো বাংলাদেশের আমাদের মানুষের হয় কি, যারা এই সেক্টর গুলো আসে তারা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে কত ইন্টার সেকেন্ড ইয়ার, মানে ফার্স্ট ইয়ারে পড়ে, এইসব ছেলেপেলেরা এই সেক্টরে আসার আগ্রহী থাকে, কারণ তাদের ভিতরে তখন কলেজে উঠছে, টাকা ইনকাম করতে হবে, একটা আগ্রহ থাকে। তো এই জায়গা থেকে তারা চাকচিক্যকে যদি প্রাধান্য না দেয়, মানে লাইক আমরা কি বলি লাইটিং আর জিবি, এগুলোকে প্রাধান্য না দিয়ে, আমি মনে করি ভাই আপনি 50,000 টাকায় ভালো একটা পিসি বিল করতে পারবেন, যেখানে আপনার অলমোস্ট 6 GB র্যাম থাকবে আপনার, কারণ মোস্ট অফ দ্য কাজ আমাদের র্যামের উপরে রান হয়, এটা র্যাম থাকবে। রাইজেনের একটা প্রসেসর দিয়ে আপনি করলে মনে করেন 16-17,000 টাকা এক নাম রাইজেন 7 এর প্রসেসর পেয়ে যাবেন, আনলক প্রসেসর গুলো। তো এই জায়গাগুলো থেকে গ্রাফিক্স কার্ড কি না, গ্রাফিক্স কার্ড ভাই আমি এখনো গ্রাফিক্স কার্ড ইউজ করি ভাই। আপনার পিসি আমি দেখছি মিনিমাম 5 লাখ টাকার উপরে, মিথ্যা কথা বলবেন না। 5 লাখ টাকা না হয় আনুমানিক আমার পিসি ভাই, যেহেতু দেখেন আরো 2 বছর আগে দেখছি ভাই। আমি কাজ যেহেতু করি না হাতে, নিজে এখন কাজ করা হয় না ভাই, যেটা সত্যি কথা। আমি নিজে এখন হাতে কলমে কোনো কাজই করি না, আমার জাস্ট মেনটেনেন্স এবং ম্যানেজমেন্টই সময় চলে যায়। তো এই ক্ষেত্রে আমার পিসিটা তো হাই এর প্রয়োজন হয় না, আমি একটা হচ্ছে ল্যাপটপ ইউজ করি বেসিক্যালি। আমার ওইটা যখন আপনি প্রাইমারি পর্যায়ে ছিলেন তখন ওইটা আপনি ইউজ করতেন না? ল্যাপটপ আমি প্রথমে যেটা এটা আপনার পিসিটা, হ্যাঁ পিসিটা প্রাইমারি পর্যায়ে না, পিসিটা হচ্ছে আমি প্রথমে ল্যাপটপ দিয়ে আমার যাত্রা শুরু হয়, আপনি প্রথমে বললাম। এরপরে হচ্ছে আমি পিসিটা বিল্ড করি, ওই পিসি বিল্ড করার পরে হচ্ছে আমি অ্যানিমেশন মোশন গ্রাফিক্সে আসি। তো সেটাই কাজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে যখন এজেন্সি এস্টাবলিশ হয়ে যায়, আল্লাহর রহমতে আমাদের একটা বেটার নেটওয়ার্কিং হয়ে যায়, ভালো একটা হ্যান্ডসাম হচ্ছে আর্নিং সোর্স তৈরি হয়, তখন আমি মেনটেনেন্স এবং ম্যানেজমেন্টে চলে যাই। আমি তখন আর এখনো আর পিসি দিয়ে আমার কাজ করা হয় না। তো ল্যাপটপটাই আমার মোস্ট অফ দ্য টাইম হচ্ছে বেশি টাইম ইউজ করা হয়, ল্যাপটপ কম্পিউটারটা ইউজ হয় না। ভাই আউটসোর্সিং এর ক্ষেত্রে আমাদের সব থেকে বড় কম্পিটিটর কান্ট্রি কোনটা? আমাদের সাথে কম্পিটিট বেশি করে বা আমাদের ডাম্প করার চেষ্টা করে? পাকিস্তান ভাই। কারণ আমরা যখন টি শার্ট সেক্টরে আসি 20 সালের দিকে, 20 বা 22-21 সালের দিকে, তখনও ভাই পাকিস্তান ফাইবারে না পাকিস্তানি পাওয়া যাইতো না। এখন ভাই হিউজ অ্যামাউন্টের হচ্ছে পাকিস্তানিরা কাজ করতেছে। এবং যদি বলেন আপনার সব থেকে বেস্ট কোয়ালিটি গ্রাফিক্স আর্টিস্ট কোন দেশে আছে, তাহলে ভাই ভিয়েতনাম, ইন্দোনেশিয়া। ভাই আপনি যদি তাদের কাজ দেখেন, আপনি লিটারেলি বলবেন যে আমরা কি করতেছি।
মানে কাজের ডিফারেন্সটা এত বেশি। এত বেশি মানে পাকিস্তানের কথা বলেন, পাকিস্তানের কাজের মান আর আমাদের দেশের কাজের মানের মধ্যে পার্থক্য কোনটা? এই পাকিস্তানের কাজের মান ভালো মোটামুটি, আমাদের দেশের মানও অনেক ভালো, কিন্তু পাকিস্তানিরা খুব ভালো কাজ করতেছে রাইট নাও মোমেন্টে। আচ্ছা, আমি ইন্ডিয়া ট্যুরে গেছিলাম, সেক্ষেত্রে দেখছি যে ও জায়গায় বড় বড় আইটি পার্ক তৈরি করছে এবং সবাই এই ডিজাইনিং সেক্টর এবং আউটসোর্সিং এর বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে এবং এরা অর্গানাইজলি কাজ করে। এক্ষেত্রে আমাদের কি ওদেরকে আমরা বিট করার কাছাকাছি কি যেতে পারবো, বা আমরা কি বিট করার প্রশ্নে আসছি? কারণ ওদের ব্যাপক অর্গানাইজ ভাবে, বিশেষ করে আপনার কেরালা বা কলকাতায় দেখলাম, কলকাতায় ব্যাপক অর্গানাইজ ভাবে করে এবং কেরালায় তো প্রচুর পরিমাণে। এখন এই যে অর্গানাইজ বিষয়টা আপনি বললেন, দেখেন আমাদের বাংলাদেশে এই রাইট নাও মুভমেন্টে এখন এই বছর বলেন বা গত 2 বছর 1 বছর আগে থেকে খুব ভালো ভালো কিছু প্রতিষ্ঠান তাদের স্টার্ট আপ অফিসগুলোকে খুব সুন্দরভাবে শুরু করছে। আপনি সেক্ষেত্রে মিউজ মাইন্ডকে ধরতে পারেন, সেক্ষেত্রে আপনি আরো অনেক প্রতিষ্ঠান আছে, আমার নামগুলো সঠিক খেয়াল নাই, কিন্তু মিউজ মাইন্ড অনেক বড় প্রতিষ্ঠান, এই কারণে আমি তাদেরকে ফলো করি এবং বলতে পারি যে খুব ভালো ভালো সফটওয়্যার প্রতিষ্ঠান, ইউআই প্রতিষ্ঠান, গ্রাফিক্স প্রতিষ্ঠান, এক্সবেক্ট আছে, এরকম বড় বড় প্রতিষ্ঠান ধীরে ধীরে তাদেরকে তারা উঠতেছে। তো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশেও একদিন অর্গানাইজ ভাবে প্রতিটা কোম্পানিরই এরকম অফিস থাকবে এবং অর্গানাইজ সবকিছু থাকবে। তো আইটি পার্ক গুলো কি আদৌ ওই ধরনের কাজ বা কাজ করার জন্য পরিবেশ, ওই ধরনের ফ্যাসিলিটি কি আছে? হ্যাঁ, ফ্যাসিলিটি আছে, পরিবেশ আছে, খুব সুন্দর সুন্দর ডিভাইস আছে। না, এইটা এখন চলছে না। এখন খুব আমি যতদূর জানি আমাদের গুণদী টিটিসিতে হচ্ছে এরকম ভালো শিখাচ্ছে। আমার কিছু পরিচিত ছোট বোন এখানে শিখতেছে, আমার ছোট ভাইরা শিখতেছে, আমি জানতেছি যে না ওখানে শিখাচ্ছে, আসলেই ভালো শিখাচ্ছে। এখন খুব সুন্দরভাবে ওইখানে সবকিছু হচ্ছে। এখন যেসব মেন্টররা আছে বা যারা শিখাচ্ছে তারা আসলেই কোয়ালিটিফুল ভাই। এখন তো আর যে মামা চাচা জোর চলতেছে না, এখন তোমার কোয়ালিটি বলা যায় যে আমাদের ভবিষ্যৎ যারা আউটসোর্সার তৈরি হচ্ছে তাদের মধ্যে কিছু কোয়ালিটি তৈরি হবে, কোয়ালিটি অবশ্যই অবশ্যই তৈরি হবে। আমি মনে করি 10 এর পরেই যা আনা উচিত সেটা হচ্ছে আমাদের সকল কারিগরিক বিষয়গুলা, যে হ্যাঁ এই সেক্টর আছে, তুমি কোন যে প্রতিটা সেক্টরে একটা করে সাবজেক্ট থাকবে, যে আপনার পছন্দ মার্কেটিং, আচ্ছা ঠিক আছে তাই আপনি তাহলে মার্কেটিং এ ভর্তি হন, আপনি এখান থেকেই শুরু করেন। শিক্ষা ব্যবস্থা সব থেকে আমার যে বিষয়টা খারাপ লাগে, যে আমি ধরেন যে আমি আমার কথা বাদ দিলাম, নিজেরটা টানবো না, যে আমার ছোট ভাই ডিপ্লোমা পড়তেছে কম্পিউটারে, এরা শিখাচ্ছে সমাজ, এর ম্যানেজমেন্ট, এর অ্যাকাউন্টিং, এর ফিজিক্স, এর কেমিস্ট্রি, তাহলে এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ সে কখন ফোকাস করবে যে তার ম্যানেজমেন্ট, হিসাব বিজ্ঞান, মানে দুনিয়া যা আছে সব তার শেখা লাগতেছে, তাহলে সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কখন ফোকাস করবে? তাইলে আমি বলি, তা আপনার যে ভাইয়ের কথা বলেন সে আর আমি এক নৌকার মাঝি, কারণ আমার শিক্ষাগত জায়গাটা আমি বললাম আমি ডিপ্লোমা কমপ্লিট করি এবং রাইট নাও আমি হচ্ছে বিএসসি কমপ্লিট করতেছি কম্পিউটার সায়েন্সে। তো আমার কথা হচ্ছে ভাই, যেটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা দেই, আমি পরীক্ষার আগে পর্যন্ত এই সাবজেক্টের নামও জানি না। হ্যাঁ, আমি যা শুধু পরীক্ষার আগে ওকে এইটা সাবজেক্ট, ওকে ডান, লিখতেছি, শেষ। ভাই আমার কাছে লেখাপড়া একদম ভ্যালুলেস, ইউজলেস একটা জিনিস। হ্যাঁ, কিন্তু আপনার পারিবারিক সামাজিক অবস্থানকে ধরে রাখতে এটা আপনাকে, এটা বাংলাদেশের একটা মেন্টালিটি বিষয়, যে ছেলে কত ইনকাম করে ওটা বিষয় না, ছেলে অনার্স পাস নাকি এটা বিষয়। আবার নির্দিষ্ট একটা সময়, মানে বয়স হয়ে গেছে 30-35 হয়ে গেছে, তখন ছেলে কি পরে ওটা দরকার না, ছেলে কয় টাকা ইনকাম করে এটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন বলে এত লেখাপড়া কি হয়েছে, এত লেখাপড়া করে হইলোটা কি? সেই তো দিন শেষে শিক্ষিত বেকার। এই প্রশ্নে আমি যাব কেন? আমার শিক্ষা ব্যবস্থা, আমার দেশ আমাকে এই প্রশ্নের সম্মুখীন কেন করবে? তুমি যদি জানো আমার কম্পিউটার না জানা থাকলে আমার চাকরি হবে না, আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট না জানলে আমার চাকরি হবে না, তাহলে তুমি আমাকে কেন এটা ইন্টারমিডিয়েট লেভেলে শিখাও নাই? তুমি কেন আমাকে কথা বলা যায় যে আমাদের বেকার, মানে আমাদের যুব সমাজ বেকার হওয়ার পিছনে আমাদের রাষ্ট্র দায়ী। রাষ্ট্র দায়ী, ব্যক্তিগতভাবে অনেক কিছু আমাদের দায়ী। তাহলে ভাই আমরা আমাদের নিউ জেনারেশনরে এটুই সাজেশন করতে পারি যে ভাই তোমরা পা টানাটানি বাদ দাও, তোমরা একজনের মানে প্রয়োজনে একজন ঠেলে সামনে নিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা আজকে আপনারা চিন্তা করেন, যাইতে আমি আজকে একটা ক্রিয়েটিভ সেক্টরে অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, এই সেক্টর থেকে একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করছি। আচ্ছা আমি আসছি দুনিয়ায়, আর্ন করছি, চলে গেছি, নাম বানাইছি, মরে গেছি, এটাই কি আমার জীবনের সার্থকতা? অবশ্যই না। মানুষ বাঁচে তার কর্মে, তাই তো? কর্মটা লুকায় রাখলাম, লাভ কি? লাভ কি? আমার ক্রিয়েটিভিটি এবং আমার এক্সপার্টিস দিয়ে আমি যদি 2টা মানুষকে তার জীবনের একটা পথ দেখাই যাইতে পারি, ওই সে মনে রাখবে, সে মনে রাখবে এবং সে বলবে আচ্ছা আজকে কাফি ভাইয়ের কথা আপনাকে না বললে আপনি কি জানতেন এই মানুষটা আমার প্রথম হাতে খড়ি দেওয়াইছে না? তো সে আমার শিক্ষক, সেই আমার আসল শিক্ষক ভাই। আমাদের একদম ইয়াং যারা টিনেজ, এদের জন্য ভাই শেষ কি সাজেশনটা দেবেন ভাই? শেষ সাজেশন হচ্ছে যে তোমরা নিজেকে বোঝো, নিজের জায়গাটা বোঝো। আজকে তুমি ঘুরতেছো, ফিরতেছো, এইটা করতেছো, ওইটা করতেছো, কিন্তু একটা দিন তোমার বাবা তোমার মাথার উপরে থাকবে না, তোমার আম্মুর ওষুধের খরচ তোমার উঠাইতে হবে,
তোমার ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব তোমার নিতে হবে। তো বি আ ম্যান, এখন থেকে নিজেকে তৈরি করো, রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করো, কারণ তুমি বড় আর তুমি পুরুষ। নিজেকে ওইভাবে তৈরি করো। আমি গায়ে জোর থাকলো আমি পুরুষ হলাম এইটা না, আমার নিজেকে প্রুফ করাটাই হচ্ছে পুরুষ। আর দুনিয়াতে আসছো নিজের পরিচয় তৈরি করো, কিছু এমন কিছু একটা করো। সবার গর্বিত হওয়ার দরকার নাই, তোমার পরিবার তোমাকে নিয়ে প্রাউড করুক। আমার অনেক ভাই, এটা এইখানে আমি বলি, আমরা অনেক অনেক কিছু বলছি, এই ছেলেরে বরিশাল পাঠাইছে নষ্ট হয়ে যাবে, এই ছেলের ইঞ্জিনিয়ারিং পড়াইতেছে এই ছেলে হয়ে যাবে। বাট আমার ফ্যামিলি তো আমি ফার্স্ট ইঞ্জিনিয়ার ভাই, আমার টোটাল গোষ্ঠীতে আমি ফার্স্ট ইঞ্জিনিয়ার। মা বাবা এখন প্রাউড করে বলতে হ্যাঁ। পারে যে আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো এই জিনিসটা খুব ভালো ভাই লাগে। লাস্ট কোশ্চেন, মানে একদম যে লাস্ট একটা কোশ্চেন, হ্যাঁ, আপনার দৃষ্টিতে আপনি কাকে আইডিয়াল মনে করেন? আইডল। হ্যাঁ, যার কাজ, মানে আপনার কাজের ভিতরে যার আচল খুঁজে পান। না, আমার কাজের ক্ষেত্রে না, আমি ভাই আমি কাউরে ওইভাবে কাজের ক্ষেত্রে ফলো করি না। তবে আপনি যদি বলেন যে আপনার জীবন যুদ্ধে বা জীবন যাত্রায় আপনি কাদেরকে ফলো করেন, আমি সবার আগে বলবো ভাই আমার, না এই কাফি ভাই তো আমার পথ প্রদর্শক ছিল। প্রদর্শক। এখন যদি বলেন যে আমি কাকে আইডল মানি বা কাদের স্ট্রাগল দেখে আমি এই জায়গায় আসছি বা কাদের মুখের দিক তাকাই আমি এই অবস্থায় যে বুঝছি যে না এরা যদি পারে তাহলে আমি কেন পারবো না, সেটা হচ্ছে ভাই নানাদার দেন আমার আম্মু এবং আমার আব্বু। কারণ আমার বাবা 4,000 টাকা বেতনে চাকরি করে যদি আমার মতো একটা ছেলের ইঞ্জিনিয়ার, হ্যাঁ এখন তার আল্লাহর রহমতে খুব ভালো অবস্থা ভাই, আমাদের আল্লাহ খুব ভালো রাখছে। ভাই ওই সময় 4,000 টাকা অনেক টাকা না ওই সময় বলতে কি বেশি দূরও না ভাই, আমার জন্ম কততে ভাই 2000, ঠিক আছে ভাই। এই টাইমেতে তো। তারপরে ভাই সেই জায়গা থেকে সে যদি স্ট্রাগল করে এত কিছু আসতে পারে, আমার মা একজন মহিলা মানুষও এত কিছু করতে পারে, তাইলে ভাই আমি কেন পারবো না ভাই? পারবো না। আমি তাদেরকে আইডল মানি এবং এই মানুষ দুইটার ঋণ কোনোদিনও শোধ করেন না ভাই। এরা আমার জন্য অনেক করছে ভাই, ইভেন এখনো করে যাচ্ছে ভাই। এখনো আমার ফ্যামিলি আমার কাছ থেকে 1 টাকা নেয় না ভাই, আমি লাখ টাকা কামাই আর 1 টাকা কামাই, 1 টাকা নেয় না। বলে তুই, আমার বাবা এখনো বলে ভাই, তা বাদ, আমার বাবার বয়স মনে করেন আপনার কত 54-55 হবে, সে এখনো বলে তোর কিসের চিন্তা, আমি তো বাইচে আছি, আমি তো এখন earning মাথার করতেছি। করে হাতটা থাকাই গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলি যে বাবা যতদিন বাইচে আছে ততদিন নিজেরে গইরে রাখো ভাই, এরপরে এই মানুষ না থাকলে জীবন যে কি কই যাবে টেরো বাবা না। আচ্ছা ভাই, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই যাক। আপনার অডিয়েন্সদের কাছে আমার আবেদন থাকবে, যারা যারা এটা আপনার দেখবে তারা যেন নিজেকে নিজে বোঝে, নিজেকে সময় দেয়। হ্যাঁ, কারণ ওই নিজেকে সময় এখন না দিলে আর সময় হবে না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে। অবশ্যই 30 বছরের আগে সময় দিতে হবে। হ্যাঁ, 30 বছরের, আমি বলবো 25 বছরের আগে ভাই, তুমি তোমার এক্সপার্টিজের জায়গা 25 বছর আগেই তৈরি করো। এডুকেশন সিস্টেম, এই সিস্টেমে আসলে 30 বছরের আমি আগে আমি সময় একটা দেওয়া। স্ল্যাং ইউজ করি, ফাক আওয়ার এডুকেশন সিস্টেম, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। তোমার স্কুলের শিক্ষক আইসা তোমার ঘরে বাজার করে দেওয়া যাবে না ভাই। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি জানো যে কম্পিউটার না জানলে তোমার হইবে না, তুমি জানো শেখো কম্পিউটার, সমস্যা কি? তুমি তথ্য প্রযুক্তি পড়ে তোমার কিছু হয়েছে? কিছু হয় নাই, তুমি ওয়েব ডেভেলপমেন্ট শেখো, তুমি 5টা কোড করো, তোমার জন্য অপরচুনিটি আছে, তুমি ডিজাইন শেখো, তুমি এইটা করো ওইটা করো, তুমি একটা জায়গা নিজেকে তৈরি করো। আমি বলতে পারি হ্যাঁ আমি একজন গ্রাফিক্স এন্ড মোশন ডিজাইনার, তুমি বলো এটা বলো, তোমার নামের সাথে তোমার একটা পদবি তুমি যোগ করো, একটা তৈরি করো। হ্যাঁ তুমি একটা বিএসসি ইঞ্জিনিয়ার, তো কি করছো ভাইয়া? তোমার অ্যাচিভমেন্ট কি দেখাও? ও তুমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছো, তুমি গ্রাজুয়েট, কি করছো দেখাও অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট খাতা কলমে শেষ। সো আচ্ছা ভাই, এইটাই, দোয়া রাখবেন এবং ভালো থাকবেন ভাই। এবং আমাকে এখানে ইনভাইট করার জন্য আপনাকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ।